স্টে হোম, স্টে সেফ সেশনে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে অসুস্থ আছো, বাট ভালো থাকো আর খারাপ থাকো, আমাদের এগিয়ে যেতে হবে। সামনের রাস্তা অনেক কঠিন, সেই কঠিন রাস্তার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। তো আমরা আজকে বেসিক্যালি কি পড়বো বা আজকে আমাদের পড়ার টপিকস কি? আজকে আমরা লাস্ট দিন ডিএনএ এর গঠন নিয়ে কিছুটা হালকা পাতলা পড়েছি। আজকে আমরা পড়বো হচ্ছে মেইনলি ডিএনএ নিয়ে, ডিএনএ এর রাসায়নিক গঠন, ডিএনএ এর রাসায়নিক গঠন ও ভৌত গঠন, এবং আমরা পড়ব হচ্ছে রেপ্লিকেশন নিয়ে। আজকে আমাদের এই হচ্ছে পড়ার টপিকস, এবং আমরা হচ্ছে আজকে একদম জিস্ট পড়ব, মানে হচ্ছে মেইন কথাগুলো এবং মেইন ইম্পর্টেন্ট যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো আমরা আজকে পড়ব। তো আজকে আমাদের পড়ার টপিকস, তাহলে প্রথমে যে টপিকসটা দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে ডিএনএ। যারা ওই পাশের লেখা দেখে ভাবছো যে এত ছোট লেখা দেখতে পাচ্ছ না, তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে আমরা এখন থেকে একটু বড় করে লিখবো, ঠিক আছে? সো আমাদের ডিএনএ আসলে কি? ডিএনএ আসলে আমি তোমাদের লাস্ট দিন বলেছি, ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। এটার পলিমার হচ্ছে এই ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই হচ্ছে যে আমাদের ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড যে রয়েছে, এই ডিঅক্সি তো হচ্ছে আমাদের ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড যে রয়েছে তার পলিমার হচ্ছে এই ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড আমাদের কি দ্বারা তৈরি হয়? ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড তৈরির মধ্যে আমাদের তিনটা মেজর কম্পোনেন্ট থাকে। এর মধ্যে হচ্ছে যে আমাদের যে মেজর কম্পোনেন্টগুলো থাকে সেগুলো আসলে কি? সেগুলো হচ্ছে যে আমাদের এখানে ডিঅক্সি রাইবোজ সুগার থাকে, তারপর হচ্ছে আমাদের থায়ামিন, সাইটোসিন, এই চার ধরনের নাইট্রোজেনাস বেস থাকে, এবং 3 নম্বরে থাকে ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড গঠিত হয়, এবং সেই ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইডগুলো একসাথে যুক্ত হয়ে হয়ে তাদের যে একটা বিশাল পলিমার, সেই পলিমারটাকে আমরা বলি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিডের পলিমার বলি। তো এখন আমরা একটু ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিডের পলিমার নিয়ে বা এর পলিমার যে গঠনটা রয়েছে সেই গঠনটা নিয়ে একটু নাড়াচাড়া করব বা সেই গঠনটা নিয়ে একটু কথা বলবো। আমরা লাস্ট দিন এই ডিঅক্সি রাইবোজ সুগার যে আছে, এই ডিঅক্সি রাইবোজ সুগারের গঠন দেখেছিলাম। আমরা ডিঅক্সি রাইবোজ সুগারের যে গঠন দেখেছিলাম, গঠনটা এরকম ছিল, মাঝখানে ছিল অক্সিজেন, চারপাশে থাকে হচ্ছে যে কার্বন, এবং হচ্ছে যে এখানে একটা কার্বন। ক্লকওয়াইজ কাউন্ট করি বলে আমরা এখান থেকে 1 2 3 4 5, আমরা কি 1 2 3 4 5 দেই এটার কাউন্টে, না 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম দেই? আমরা কাউন্টের মধ্যে হচ্ছে 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম দেই। কেন দেই সেটাও আমি তোমাদের বলেছিলাম, যে 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম 5 প্রাইম। সো আমাদের এই যে 5টা রয়েছে, এই 5টা জিনিস আমাদের এখানে পাওয়া যায়, মানে 5টা কার্বন পাওয়া যায়। এই যে 5টা কার্বন পাওয়া যায়, এই 5 কার্বন বিশিষ্ট সুগার বলে, এই সুগারটাকে আমরা কি বলি? পেন্টোজ সুগার বলি। 5 মানে গ্রিক ভাষায় পেন্টা, সেখান থেকে এসেছে পেন্টোজ সুগার, সেটাকে আমরা বলি পেন্টোজ সুগার। তো এই যে পেন্টোজ সুগার রয়েছে, এই পেন্টোজ সুগারের কিছু 2 টাইপের পেন্টোজ সুগার আমাদের নিউক্লিক অ্যাসিড তৈরিতে ব্যবহার হয়। একটাকে আমরা বলি ডিঅক্সি রাইবোজ সুগার, আর একটাকে বলি আমরা রাইবোজ সুগার। ডিঅক্সি রাইবোজ সুগারটা আমাদের ডিএনএ তৈরিতে ব্যবহার করা হয়, এবং রাইবোজ সুগার যেটা সেটা আমাদের আরএনএ তৈরিতে ব্যবহার করা হয়। এখন আমাদের এই যে কার্বনগুলা, আচ্ছা এটা একটু আমি বড় করি আঁকি, যেহেতু এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, আমি একটু বড় করি আঁকি, বেশি ছোট হয়ে গেছিল। ওকে, তো আমাদের 5টা কার্বন, সেই 5টা কার্বনকে আমরা ডিমার্কেশন করছি 1 প্রাইম 2 প্রাইম, এপাশে দিই 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম 5 প্রাইম দিয়ে। সো আমাদের এই 5টা কার্বন রয়েছে, 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম 5 প্রাইম।
তো আমাদের এই জিনিসগুলোর মধ্যে হচ্ছে যে এইচ আর ওএইচ থাকে, এইচ ওএইচ। 2 নম্বর কার্বনে কি থাকবে? দুইটাই এইচ থাকবে, কারণ 2 নম্বর কার্বনে কোনো অক্সিজেন থাকে না। যেহেতু এখানে 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে না, সেজন্য আমরা কি বলি? ডিঅক্সিরাইবোজ সুগার বলি। এখানে আমাদের কি থাকবে? এইচ ওএইচ। এখানে হচ্ছে যে 5 নম্বর কার্বনে থাকবে আমাদের CH2OH, আর এখানে যুক্ত হবে এই কার্বনে তো আরেকটা হাত বাকি, এই আরেকটা হাতের মধ্যে হচ্ছে যে কি বসবে? এইচ বসবে না। কার্বনের অবশ্যই 4টা হাত কমপ্লিট হতে হবে। 4টা হাত কমপ্লিট হওয়ার জন্য আমাদের এখানে কি বসবে? এখানে আমাদের বসবে হচ্ছে এইচ বসবে, ঠিক আছে? তো আমাদের যে সংকেত এটার সংকেত হচ্ছে C5H10O4, কারণ এখানে একটা অক্সিজেন কম থাকে। একটা অক্সিজেন, 2টা অক্সিজেন, 3টা অক্সিজেন, 4টা অক্সিজেন থাকে। হাইড্রোজেন হচ্ছে এই 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। ঠিক আছে, আমি ভুলে গেছিলাম যে এখানে এইচ হবে না, ওইচ হবে। তো পরে হচ্ছে যে হিসাব করে দেখলাম যে না, এই জিনিসটার সাথে মিলে যায়। সো পরীক্ষা হলে তোমরাও ভুলে যেতে পারো। যদি ভুলে যাও তখন হচ্ছে এই কার্বন সংখ্যাটা কাউন্ট করবে। এবং মনে রাখবে ডিঅক্সিরাইবোজ সুগারের ক্ষেত্রে অক্সিজেন কিন্তু একটা কি থাকে? অক্সিজেন একটা কম থাকে ডিঅক্সিরাইবোজ সুগারের ক্ষেত্রে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে আমাদের এই জায়গাগুলো আমি কেন লিখেছি, বা এই রাইবোজ সুগারটা নিয়ে আমি কেন কথা বলছি। যে আমাদের কি এখানে ডিঅক্সি রাইবোজ সুগার। ক্লিয়ার না হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। অনেকের ক্লিয়ার না, কাদের ক্লিয়ার না? ক্লিয়ার কেন হবে না? এখানে তো হচ্ছে যে সব কিছুই ক্লিয়ার আছে, আমি দেখতে পাচ্ছি। এখন কারো তো হয়তো নেট কানেকশনে হচ্ছে যে সমস্যা থাকতে পারে। যদি নেট কানেকশনের প্রবলেম থাকে তখন হয়তো একটু কিছুক্ষণের জন্য, সাময়িক সময়ের জন্য আনক্লিয়ার দেখা যেতে পারে। সো আপনারা আমাদের ভয়েসের দিকে একটু নজর দেন। ভয়েসের দিকে নজর দিলে জিনিসগুলো আশা করি বুঝতে পারবেন। এবং হচ্ছে পরবর্তীতে লাইভটা যখন আমাদের গ্রুপে থেকে যাবে তখন হচ্ছে রেকর্ডেড লাইভটা দেখে নিতে পারেন। রেকর্ডেড লাইভের মধ্যে কোনো সমস্যা থাকে না। আচ্ছা, তো এই যে কার্বনগুলো, এই কার্বন নাম্বারগুলো, এগুলো ইম্পর্টেন্ট কেন বা এগুলোর কথা এখন কেন বলছি? বলার কারণ হচ্ছে আমাদের এই শুধুমাত্র সুগার মিলে কিন্তু আমাদের নিউক্লিওটাইড গঠিত হয় না। এই নিউক্লিওটাইড গঠনের জন্য আমাদের সুগারের সাথে আর কি দরকার হয়? তার মানে হচ্ছে আমাদের এখানে রাইবোজ সুগার হলো। এখন এর সাথে অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন এদের যুক্ত হতে হবে। সব মনে রাখবে, এই যে নাইট্রোজেনাস বেস রয়েছে, এই নাইট্রোজেনাস বেস সবসময় আমাদের হচ্ছে কয় নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়? সবসময় 1 প্রাইম কার্বনের সাথে যুক্ত, প্রাইম কার্বনে যুক্ত হয়। নাইট্রোজেনাস বেসগুলো কখনোই হচ্ছে 2 প্রাইম, 4 নাম্বার বা 5 নাম্বার পজিশনে কখনোই যুক্ত হবে না। নাইট্রোজেনাস বেসগুলো যদি আমাদের যুক্ত হয়, নাইট্রোজেনাস বেসগুলোকে যুক্ত করার জন্য অবশ্যই আমার কোন জায়গায় যুক্ত হতে হবে? নাইট্রোজেনাস বেসগুলো অবশ্যই আমাদের 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে। আমাদের যে 1 নাম্বার কার্বন থাকবে, সেই 1 নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেনাস বেস যুক্ত হয়ে তারপর আমাদের নিউক্লিওটাইড গঠন করবে। তার মানে এখানে হচ্ছে যে এই যে 1 নাম্বার কার্বন রয়েছে, এই 1 নাম্বার কার্বনের সাথে ধরো অ্যাডিনিন যুক্ত হবে। এই 1 নাম্বার কার্বনের সাথে আমাদের অলওয়েজ নাইট্রোজেনাস বেস যুক্ত হবে। এবং বাকি যে রয়েছে আমাদের ফসফেট রয়েছে, এই ফসফেটটা আমাদের কয় নাম্বার কার্বনের সাথে যুক্ত হতে পারে? ফসফেটটা আমাদের 2টা কার্বনের সাথে যুক্ত হতে পারে। একটাকে আমরা বলি 3 প্রাইম কার্বন এবং আরেকটাকে আমরা বলি 5 প্রাইম কার্বন। সো আমাদের 3 প্রাইম কার্বনের সাথেও যুক্ত হতে পারে ফসফেট, 5 প্রাইম কার্বনের সাথেও যুক্ত হতে পারে। বাট নর্মালি কোনটার সাথে যুক্ত হয়? কারণ হচ্ছে যে 2টা যখন যুক্ত হবে তখন তো সবসময় 2টার সাথে যুক্ত হবে না, সবসময় 2টার সাথে যুক্ত হয় না, শুধুমাত্র যখন হচ্ছে চেইন গঠন করা। আচ্ছা, একটু এক্সপ্লেন করি যে নর্মালি ধরো এটা হচ্ছে যে আমাদের একটা রাইবোজ সুগার, তার এক হাতে একটা কি যুক্ত আছে? এক হাতে একটা নাইট্রোজেনাস বেস যুক্ত রয়েছে। ক্যামেরার ডান পাশে কিছুটা ব্লার। এখন আশা করি
এখন আশা করি ব্লাড সমস্যা আর নাই। এখন আশা করি ব্লাডের প্রবলেম আর নেই। আচ্ছা, তো আমাদের হচ্ছে যে এই দেখা যাচ্ছে যে আমাদের ডিঅক্সিরাইবোজ সুগার, এই সুগারের সাথে আমাদের একটা নাইট্রোজেনাস বেস যুক্ত হয়েছে। তার মানে সুগার আর নাইট্রোজেনাস বেস, আমরা জানি যে সুগার আর নাইট্রোজেনাস বেস এই দুটো যখন থাকবে তখন আমরা তাকে বলবো কি, তখন আমরা তাকে বলবো হচ্ছে নিউক্লিওসাইড বলবো। তখন আমরা তাকে কি বলবো? নিউক্লিওসাইড বলবো। যে সুগার আর নাইট্রোজেনাস বেস যদি থাকে তখন আমরা তাকে কি বলি? নিউক্লিওসাইড বলি। এখন আমাদের তো নিউক্লিওটাইড হইতে হবে, কারণ যদি নিউক্লিক অ্যাসিড হইতে হয়, তুমি যদি নিউক্লিক অ্যাসিডের দিকে যেতে চাও তাহলে তোমার অবশ্যই নিউক্লিওটাইডের পলিমার হতে হবে। সো নিউক্লিওটাইডের পলিমার হওয়ার জন্য তাহলে কি হতে হবে? এই যে 5 নাম্বার কার্বন রয়েছে, এই 5 নাম্বার কার্বনের সাথে আমাদের ফসফেট যুক্ত হয়। এই যে ফসফেটটা রয়েছে, এই হাইড্রোজেন অপসারিত করে এই জায়গায় এই ফসফেট মূলকটা যুক্ত হয়। আমি সংকেত লিখছি না, এখানে হাইড্রোজেন তো যখন ফসফেট মূলক যুক্ত হয়ে যাবে সাথে, সো এই একটা ফসফেট মূলক রয়েছে, এখানে হচ্ছে যে নাইট্রোজেনাস বেস রয়েছে, এখানে সুগার রয়েছে। সো এই তিনটা যখন একসাথে থাকবে তখনই কিন্তু আমরা তাকে বলতে পারবো নিউক্লিওটাইড। তখনই আমরা তাকে কি বলতে পারবো? নিউক্লিওটাইড বলতে পারবো। সো এইটা হচ্ছে আমাদের একটা নিউক্লিওটাইড কিভাবে গঠিত হয়, এবং এই নিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইড হলো, এরকম নিচে আরেকটা নিউক্লিওটাইড থাকবে, তারপর আরেকটা নিউক্লিওটাইড থাকবে, এরকম অসংখ্য নিউক্লিওটাইড যখন থাকবে, এই নিউক্লিওটাইডের যখন সংযোগ হবে, মানে এই পাশটা যদি আমি মুছে ফেললে এই পাশটা যদি আমি মুছে ফেলি, খেয়াল করে দেখেন যে আমি একটু ডায়াগ্রামেটিক পিকচার আঁকি, যে এই ধরেন মাঝখানে অক্সিজেন, এই হচ্ছে যে এখানে কার্বন সংখ্যা বোঝাচ্ছে, এটা 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, এখানে 5 প্রাইম। তো 5 প্রাইমের সাথে একটা ফসফেট যুক্ত আছে আমাদের, আর এই 1 প্রাইমের সাথে একটা নাইট্রোজেনাস বেস যুক্ত আছে। খেয়াল করেন, হয়তো অ্যাডিনিন যুক্ত আছে এটার সাথে। এখন এই যে 3 প্রাইমটা আছে, এই 3 প্রাইমে এখন এইটা একটা নিউক্লিওটাইড, এটা হচ্ছে আমরা একটা নিউক্লিওটাইড, ঠিক আছে? আমরা এটাকে হচ্ছে যে এটা একটা নিউক্লিওটাইড। তো এখন এই নিচে আরেকটা নিউক্লিওটাইড আছে, এই নিচে আরেকটা নিউক্লিওটাইড আছে, ধরেন এখানে হচ্ছে সাইটোসিনের একটা নিউক্লিওটাইড আছে, এখানেও সেম 5 নাম্বার কার্বনে কি থাকবে? ফসফেট যুক্ত থাকবে। এখন হচ্ছে যে আমাদের নরমালি ফসফেটগুলো অলওয়েজ সবসময় আমাকে কি এখন দেখা যাচ্ছে? ভিডিও বারবার আটকে যাচ্ছে না, তখন হচ্ছিল কি আমার ওয়াইফাইটা কেটে গিয়েছিল এবং মোবাইলের ডাটা দিয়ে চলছিল, এবং হচ্ছে মোবাইলের ডাটা দিয়ে চলছে এবং তোমরা কল দিচ্ছ অনবরত, 3-4 জন ফোন দিচ্ছে, ফোন কেটে দিচ্ছি, তাও ফোন দিচ্ছে, এজন্য আটকে গিয়েছিল, সরি। এখন হচ্ছে যে ওয়াইফাই সেট আপ করে দিয়েছি, এখন আর কাটবে না আশা করি সামনে, ঠিক আছে? যাদের একটু টাইম নষ্ট হয়েছে তাদের কাছে আমি সরি। ওকে, আচ্ছা, এখন আশা করি ঠিক রয়েছে। তো যেটা বলছিলাম যে দেখো যে এইটা একটা নিউক্লিওটাইড,
এটা আরেকটা নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড হওয়ার জন্য যে ফিচারগুলো লাগবে, পেন্টোজ সুগার, তারপর হচ্ছে তোমার নাইট্রোজেনাস বেস, ফসফেট, তিনটে এর মধ্যে আছে। সেম? কেউ কিছু বলছে? আচ্ছা, এখন আমি পড়াচ্ছি, উত্তর দিচ্ছি সবারই। তো দেখো, এই যে আমাদের একটা নিউক্লিওটাইড, এটাও একটা নিউক্লিওটাইড। এখন অ্যাডেনিনের শেপ এভাবে লেখা হয়েছে কেন? অ্যাডেনিনের শেপ এভাবে কেন লেখা হয়েছে এরকম কোনো স্পষ্ট ব্যাখ্যা নাই। অ্যাডেনিনটাকে যে বিজ্ঞানী ফার্স্ট আবিষ্কার করেছে সেইভাবে অ্যাডেনিনকে শেপ করেছিল, বা তুমি চাইলে এই শেপ নাও দিতে পারো, তোমার কোনো বাধ্যবাধকতা নাই। জাস্ট দুইটাকে মিলানোর জন্য এরকম শেপিং করা হয়েছে। অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিনের বা থায়ামিনের যে শেপিং, এটা যে একদম মাস্ট সেরকম কোনো কথা না, বাট হচ্ছে বেশিরভাগ নিউক্লিওটাইডের গঠন বিজ্ঞানীরা দেখতে গিয়ে এরকম গঠন পেয়েছে। সো দ্যাটস ওয়াই এরকম শেপিং করেছিল বিজ্ঞানীরা। সো এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড। সো নর্মালি আমার এই নাইট্রোজেনাস বেস তাহলে কয় নাম্বার কার্বনে যুক্ত হচ্ছে? নর্মালি এই নাইট্রোজেনাস বেস তাহলে আমাদের 1 প্রাইমে যুক্ত হচ্ছে। নর্মালি তাহলে আমাদের ফসফেট কোথায় যুক্ত হচ্ছে? ফসফেট 5 প্রাইমে যুক্ত হচ্ছে, এতটুকু আমরা জানি। তো 3 প্রাইম আর 5 প্রাইম দুই জায়গায় ফসফেট যুক্ত হবে বলা হয়েছে, বাট 3 প্রাইমে শুধুমাত্র এবং শুধুমাত্র যুক্ত হবে যখন দুইটা নিউক্লিওটাইডের মধ্যে একটা বন্ধন তৈরি হয়। দুইটা নিউক্লিওটাইডের মধ্যে যখন একটা বন্ধন তৈরি হবে তখন এই 3 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত হবে। এই যে 3 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত হলো, তাহলে দেখো এটার 3 নাম্বার কার্বনে কিন্তু কি যুক্ত হচ্ছে? ফসফেট যুক্ত হচ্ছে। এই যে 3 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত হলো, তার মানে নর্মালি আমাদের ফসফেট যুক্ত থাকে কিন্তু যে 5 নাম্বার কার্বনে বা 5 প্রাইমে। 3 প্রাইমে কখন যুক্ত হবে? যখন এই নিউক্লিওটাইডগুলো একে অপরের সাথে যুক্ত হবে তখন 3 প্রাইমে আমাদের ফসফেট যুক্ত হবে। সো ফসফেট আমাদের 3 প্রাইম 5 প্রাইম দুইটাই যুক্ত হতে পারে, বাট নর্মালি বা সাধারণ অবস্থায় কততে যুক্ত হবে? সাধারণ অবস্থায় যুক্ত হবে হচ্ছে আমাদের 5 প্রাইমে। যখন দুইটা নিউক্লিওটাইড পরস্পরের সাথে যুক্ত হয় তখন আমরা কোন বন্ধনে বলি, বা তখন হচ্ছে যে কার সাথে যুক্ত হবে? 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে। সো এটা একটু মাথায় রেখো যে 3 আর 5-এর ঘটনাটা। এখন হচ্ছে যে আমরা আসো সামনের দিকে যাই, এতটুকু হচ্ছে বেসিক কথাবার্তা বললাম। এবার আসো ডিএনএ নিয়ে আরো কিছু কথাবার্তা বলি। এই জিনিস আমরা আবার দেখব একটু পর। তো আমরা জানি যে ডিএনএ এর আবিষ্কারক যদি বলি, এক কথায় তোমরা সবাই বলতে পারো যে ডিএনএ এর আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী ওয়াটসন আর ক্রিক। তারা কর্ক, স্ক্রু, তামা, গুনা এগুলো দিয়ে পেঁচিয়ে একটা ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেছিল। তারা সেই ডাবল হেলিক্স মডেলটা আবিষ্কার করার পর তারা তার ঠিক 10 বছর পর নোবেল পুরস্কার পায়। মোস্ট প্রবাবলি তারা 1953-তে এই ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেন এবং 1963-তে তারা নোবেল পুরস্কার পেয়েছে। আমি দেখেছি বেশিরভাগ বিজ্ঞানীরা নোবেল পুরস্কার পেতে 10 বছর লেগে যেত, আবিষ্কার করতে তার 10 বছর পর নোবেল পুরস্কার পাইতো। তো এছাড়াও ডিএনএ নিয়ে অনেকজন অনেক কথা বলছে। কেউ স্টেইনিং করছে ডিএনএ কে, কেউ হচ্ছে ডিএনএ কে ক্রিস্টালোগ্রাফি করেছে, তো এরকম নানা কিছু করেছে। কিন্তু একজনের একটা রুল খুব ইম্পর্টেন্ট ডিএনএ এর ক্ষেত্রে, সেটাকে বলা হয় বিজ্ঞানী চারগাফের রুল, চারগাফস রুল। এই চারগাফসের রুল ডিএনএ এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। বিজ্ঞানী চারগাফস কি বললো? চারগাফস বললো যে আমাদের ডিএনএ এর মধ্যে নাইট্রোজেনাস বেস থাকে 4টা। নাইট্রোজেনাস বেস কয়টা থাকে? 4টা নাইট্রোজেনাস বেস থাকে। কি কি নাইট্রোজেনাস বেস থাকে? যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এই 4টা নাইট্রোজেনাস বেস থাকে। তো চারগাফ কথা বলার আগে তিনি হচ্ছে ডিএনএ এর ক্রিস্টালোগ্রাফি দেখেন, ডিএনএ এর ক্রিস্টালোগ্রাফি। তো ডিএনএ এর যে ক্রিস্টালোগ্রাফি রয়েছে, সেই ডিএনএ ক্রিস্টালোগ্রাফি মানে হচ্ছে ডিএনএ কে ক্রিস্টালে পরিণত করে সেই ডিএনএ কে একটা এক্স-রে ইমেজিং করা হয়েছে। সেই এক্স-রে ইমেজিং করে দেখা যায় যে ডিএনএ এর ব্যাস, যে ডিএনএ এর ব্যাস যদি আমি বলি, ব্যাস হচ্ছে ডিএনএ 2 ন্যানোমিটার বা 20 অ্যাংস্ট্রন। সো এই 2 ন্যানোমিটার বা 20 অ্যাংস্ট্রন পাওয়া যায় ডিএনএ এর এক্স-রে ক্রিস্টালোগ্রাফিতে। ঠিক আছে, ডিএনএ এর এক্স-রে, ডিএনএ এর এক্স-রে ক্রিস্টালোগ্রাফিতে এই হচ্ছে ব্যাস 2 ন্যানোমিটার বা 20 অ্যাংস্ট্রন পাওয়া যায়। তো এই 2 ন্যানোমিটার বা 20 অ্যাংস্ট্রন পাওয়ার পর বিজ্ঞানীরা আরেকটা ঝামেলায় পড়লো। কি ঝামেলায় পড়লো? যে বিজ্ঞানীরা অনেক আগে পিউরিন এবং পাইরিমিডিন নামক 2টা নাইট্রোজেনাস বেস আবিষ্কার করেছিল। তো বিজ্ঞানীরা ভাবছে যে না, আমার হয়তো আমরা পিউরিন প্লাস পিউরিন হয়ে যাবে, যে পিউরিন প্লাস পিউরিন, পিউরিন প্লাস পিউরিন হবে, নাইলে হচ্ছে পাইরিমিডিনের সাথে পাইরিমিডিন যুক্ত হবে, পাইরিমিডিন প্লাস পাইরিমিডিন। তো
কিন্তু এই যে 2 ন্যানোমিটার ব্যাস আবিষ্কার হলো, আবিষ্কার হওয়ার পর বিজ্ঞানীরা দুইটা পিউরিন পাশাপাশি রাখলো, রেখে দেখলো যে এদের ব্যাস মোর দ্যান 2, এদের ব্যাস হচ্ছে যে মোর দ্যান 2 ন্যানোমিটার হয়। কারণ কি? কারণ হচ্ছে পিউরিন আমরা জানি কয় রিং বিশিষ্ট, 2 রিং বিশিষ্ট। সো পিউরিনের যেহেতু 2 রিং, সো দুইটা পিউরিনকে যদি আমি পাশাপাশি রাখি তারা কয় ন্যানোমিটার হয়? মোর দ্যান 2 ন্যানোমিটার। দুইটা পিউরিনকে পাশাপাশি রাখলে তারা 2 ন্যানোমিটারের চেয়েও বড় হয়। আবার দুইটা পাইরিমিডিন, আমরা জানি পাইরিমিডিন কয় রিং বিশিষ্ট? 1 রিং বিশিষ্ট। দুইটা পাইরিমিডিন যদি আমরা পাশাপাশি রাখি তাদের দৈর্ঘ্য হয়ে যায় আবার 2 ন্যানোমিটারের কম। তার মানে উভমুখী সমস্যা, যে হচ্ছে আমাদের 2 ন্যানোমিটারের বেশি হয়ে যাবে দুইটা পিউরিন পাশাপাশি রাখলে, আবার হচ্ছে যে 2 ন্যানোমিটারের কম হয়ে যাবে দুইটা পাইরিমিডিন পাশাপাশি রাখলে। সো এই উভমুখী সমস্যাটা দূর করতে চাচ্ছে বিজ্ঞানীরা। সো এই উভমুখী সমস্যা দূর করার জন্য কি করা হয়? উভমুখী সমস্যা দূর করার জন্য সিদ্ধান্ত নিল যে পিউরিন তো ভাই ভাই, যে পিউরিন পিউরিন ভাই ভাই, কিন্তু তারা তাও একসাথে থাকতে পারে না। পাইরিমিডিন পাইরিমিডিন ভাই ভাই, তাও তারা একসাথে থাকতে পারে না। কেন তারা একসাথে থাকতে পারে না? কারণ তাদের মধ্যে ঝামেলা যে জায়গাটায় লেগেছে সেটা হচ্ছে যে দৈর্ঘ্য বা ব্যাস তাদের মিলে না। সো দ্যাটস ওয়াই বিজ্ঞানীরা চিন্তা করলো থাক ভাই ভাইদের না রেখে আমরা ভাই আর বোনদের একসাথে রাখি। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে একটা পিউরিন এবং একটা পাইরিমিডিনকে বিজ্ঞানীরা একসাথে করে দেখলো, যে একটা পিউরিন এবং আরেকটার নাম কি? পাইরিমিডিন। এই দুইটাকে একসাথে করে বিজ্ঞানীরা পেল হচ্ছে 2 ন্যানোমিটার। তখন বিজ্ঞানীরা খুব খুশি হয়ে গেল যে না 2 ন্যানোমিটার হবে। এখন বিজ্ঞানী চারগফ এর পরে কথা বলছে, এর আগে কিন্তু কথা বলে নেই। সো বিজ্ঞানীরা বের করলো যে পিউরিনের সাথে পাইরিমিডিন মিলবে। এখন পিউরিনের সাথে পাইরিমিডিন যদি মিলে, এখন হচ্ছে আমাদের এখানে অ্যাডেনিন হচ্ছে কি? অ্যাডেনিন হচ্ছে একটা পিউরিন, অ্যাডেনিন আর হচ্ছে থায়ামিন হচ্ছে, অ্যাডেনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন, সাইটোসিন আর থায়ামিন হচ্ছে আমাদের পাইরিমিডিন। সো একটা পিউরিনের সাথে আর একটা পাইরিমিডিন মিলবে। এখন অ্যাডেনিনের সাথে আমরা জানি যে থায়ামিন যুক্ত হয়। আমরা আমাদের কমন সেন্স থেকে জানি অ্যাডেনিনের সাথে কি যুক্ত হয়, কমন সেন্স না পইরা জানতে পারছি। অ্যাডেনিন থেকে তৈরি হয়, অ্যাডেনিনের সাথে যুক্ত হয় থায়ামিন, গুয়ানিনের সাথে যুক্ত হয় সাইটোসিন, সাইটোসিনের সাথে যুক্ত হয় গুয়ানিন, থায়ামিনের সাথে যুক্ত হয় অ্যাডেনিন। সো এইটা বিজ্ঞানীরা পরবর্তীতে দেখতে পেল যে অ্যাডেনিন আর থায়ামিন এই দুইটার যে সাইজ, এই দুইটা যদি পাশাপাশি থাকে তখনই শুধুমাত্র তারা 2 ন্যানোমিটার হয়। সো 2 ন্যানোমিটার হওয়ার জন্য পাশাপাশি থাকে অ্যাডেনিন আর থায়ামিন। আবার গুয়ানিন আর সাইটোসিনের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী তারা দুজন পাশাপাশি থাকলে 2 ন্যানোমিটার হয় এবং তাদের মধ্যে একটা বন্ধন দেখা যায়। সেই বন্ধনটাকে এইভাবে একদম স্ট্রেট লাইন দিয়ে না দেখাইলেই উত্তম। আমি স্ট্রেট লাইন দিয়ে দেখাইছি তোমাদের জানানোর জন্য যে উত্তম না দিলে, এই দুটো লাইনকে ডট 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 লাইন দিয়ে প্রকাশ করা ভালো। কেন ডট 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 লাইন দিয়ে প্রকাশ করব আমরা? কেন আমরা হচ্ছে যে স্ট্রেট লাইন ইউজ করব না? এর পেছনে গাণিতিক ব্যাখ্যা তো থাকতে হবে না। আমি ডট 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 দিয়ে হচ্ছে প্রকাশ করব। সো এই যে ডট 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 দিয়ে যদি প্রকাশ করি, এই ডট বন্ধনগুলোকে আমরা কি বলি? এই ডট বন্ধনগুলোকে আমরা বলি হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তার মানে বোঝা যাচ্ছে আমাদের এই অ্যাডেনিন আর থায়ামিন, সাইটোসিন এবং গুয়ানিন, এদের মাঝখানে যে বন্ধনটা থাকে সেটা হচ্ছে একটা হাইড্রোজেন বন্ধন। এই বন্ধনটার নাম কি? হাইড্রোজেন বন্ধন। সো এই যে জীবজগতে বা প্রাণী জগতে এই হাইড্রোজেন বন্ধন কিন্তু তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা বন্ধন, কারণ অ্যাডেনিন এবং থায়ামিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন থাকে, সাইটোসিন এবং গুয়ানিনের মধ্যে 3টা হাইড্রোজেন বন্ধন যুক্ত থাকে। এই হাইড্রোজেন বন্ধন দ্বারা একে অপরের সাথে মিলিত হয় তারা। সো চারগাফের রুল কি ছিল? চারগাফ বলছে যে এই একটা কোষে যতটা, একটা ডিএনএতে যতটা অ্যাডেনিন থাকবে ততটা থায়ামিন থাকবে। তো ভাই আমার কথা, এটা তো সত্যি কথাই না, যতটা অ্যাডেনিন থাকবে ঠিক ততটা থায়ামিন তো থাকবে। অ্যাডেনিন যদি একটা কোষে 25টা থাকে, একটা ডিএনএতে যদি 25টা অ্যাডেনিন থাকে, একটা ডিএনএ এর মধ্যে ঠিক তেমনি 25টা থায়ামিন থাকবে। সো যতটা অ্যাডেনিন ততটা থায়ামিন হবে, এটা হচ্ছে একটা বেসিক নলেজ। সো অ্যাডেনিন এবং থায়ামিন তাহলে আমাদের সমান সমান থাকবে। এই যে রুলটা, এটা হচ্ছে চারগাফস ডাটা বা চারগাফ রুল বলি আমরা। আর এছাড়া ডিএনএ ক্রিস্টালোগ্রাফি করে এই ইনফরমেশনটা আমরা পেয়েছি। এখন ডিএনএ ক্রিস্টালোগ্রাফি করে শুধু এই 2 ন্যানোমিটার বা 20 অ্যাংস্ট্রনের ইনফরমেশনটাই পাওয়া যায়নি, এছাড়া আরো অনেক ইনফরমেশন আমরা পেয়েছি। সো এই অ্যাংস্ট্রন আর ন্যানোমিটারের মধ্যে তোমাদের একটু এর এককগুলো অবশ্যই মনে রাখবা, যে ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁻৯ আর অ্যাংস্ট্রন মানে হচ্ছে 10⁻⁻10।
এবং ন্যানোমিটার আর অ্যাংস্ট্রম, তাহলে তাদের মাঝখানে হচ্ছে যে পার্থক্য খুবই অল্প। অ্যাংস্ট্রমটা হচ্ছে অতি ক্ষুদ্র একক, আমরা অ্যাংস্ট্রমটা হচ্ছে দেখা যায় কেমিস্ট্রিতে বেশি ব্যবহার করি, ম্যাথমেটিক্স করতে গেলে তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে অ্যাংস্ট্রম ন্যানোমিটার এরা বেশি ব্যবহৃত হয়। সো এই হচ্ছে আমাদের ডিএনএ এর ফার্স্টের দিকে বেসিক কথা। এখন তোমাদের 2-3টা প্রশ্ন নিব, তারপর আমরা ডিএনএ ভৌত আর রাসায়নিক গঠনের মধ্যে চলে যাব। এবার আসে একটা ডিএনএ এর ভৌত গঠন। আমরা যদি দেখি একটা ডিএনএ এর ভৌত গঠন, এই ডিএনএ এর ছবি আঁকাটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। দেখো ডিএনএ এর ছবি তোমাদের আঁকতে পারতে হবে, কারণ ডিএনএ এর ছবি তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। সো ডিএনএ এর ছবি আঁকার জন্য তোমরা অলওয়েজ যে জিনিসটা ইউজ করবে সেটা হচ্ছে 2টা পেন্সিল ইউজ করবা। 2টা পেন্সিল কলম দিয়ে তো পরীক্ষায় আঁকা যায় না, 2টা পেন্সিল ইউজ করবা। সো 2টা পেন্সিল ইউজ করার পর তোমাদের কিছু ঝামেলা আছে। তোমরা সবাই জানো যে 2টা পেন্সিল দিয়ে ডিএনএ আঁকতে হয়, তাও তোমরা ঝামেলা করো কিছু স্টুডেন্ট দেখি। সো 2টা পেন্সিল নিয়ে ডিএনএ এর মধ্যে হচ্ছে ধরো তুমি এই হচ্ছে তোমার 2টা পেন্সিল দিয়ে তুমি দাগ দিবা। সো এখন অনেকে যে ঝামেলাটা করো, ছবি আঁকার সময় মনে রাখবা যে এরকম বের যেন বেশি হয়, মানে বড় বড় চক্র যেন হয় এরকম, ঠিক আছে? সাপের মতো বড় বড় চক্র হয়। অনেকে করে কি 2টা পেন্সিল নিয়ে এভাবে আঁকে। আচ্ছা তুমি যখন 2টা পেন্সিল নিয়ে এইরকম চিকন করে আঁকবা, তখন কিন্তু হচ্ছে যে আরেকটা চক্র দিতে পারবে না। সো দ্যাটস ওয়াই মাথায় রাখবা যে ডিএনএ যখন তুমি আঁকবা, ডিএনএ আঁকার সময় হচ্ছে যে তোমার এই জিনিসটা যেন বড় হয়। এই জিনিসটা কি হয়? এই জিনিসটা যেন বড় সাইজের হয়, তার মানে ব্যাসটা যেন বড় হয়, তাইলে তোমার ডিএনএ আঁকা সুন্দর হবে। তুমি যদি ব্যাসটা ছোট চিকুন দাও, তখন কিন্তু তুমি ডিএনএ আঁকতে পারবে না। তার মানে তোমার ব্যাসটা বড় হইতে হবে। এখন এটা হচ্ছে ডিএনএ, একটা পাশ আঁকছো। এবার দেখো তাহলে খুব সুন্দর আরেকটা পাশ চলে আসবে, কারণ তুমি কি ব্যাস বড় দিছো। সো এই ব্যাসটা বড় দেওয়ার কারণে তোমার ডিএনএ সুন্দর হয়ে গেছে। এখন অনেকে এই সিস্টেমটা শেখানোর পরও ডিএনএ আঁকতে পারে না কেন? কারণ তারা ব্যাসার্ধটা বা ব্যাসটা বড় ছোট দেয়। সো ব্যাসটা যদি তুমি ছোট দাও, তখন ডিএনএ কিন্তু তুমি আঁকতে পারবে না। সো ব্যাসটা তোমার বড় হইতে হবে। সো আমাদের এই হচ্ছে যে ডিএনএ সূত্রক। সো ডিএনএ এর মধ্যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্যাকবোন অফ ডিএনএ। এই যে আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, দিস ইজ কল্ড ব্যাকবোন অফ ডিএনএ। এই ব্যাকবোন অফ ডিএনএ আমাদের কি দ্বারা তৈরি? ব্যাকবোন অফ ডিএনএ তৈরি হচ্ছে সুগার আর হচ্ছে ফসফেট দ্বারা। তো যদি বলে ডিএনএ শির দ্বারা কি দ্বারা তৈরি, ডিএনএ শির দ্বারা হচ্ছে সুগার এবং ফসফেট দ্বারা হচ্ছে ডিএনএ শির দ্বারা তৈরি। সো ডিএনএ শির দ্বারা তৈরি কি দ্বারা? সুগার আর ফসফেট দ্বারা। তো এই ধরে একটা সুগার, এই ধরে একটা ফসফেট, এই ধরে একটা সুগার, এই ধরে একটা সুগার, এই ধরে একটা ফসফেট, এই ধরে একটা সুগার। সো 2টা সুগারের মাঝখানে একটা ফসফেট যুক্ত থাকে। আমরাও দেখছি যে দেখছি না যে এটা একটা নিউক্লিওটাইড, ধরো এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড। 2টা নিউক্লিওটাইডের মধ্যে সংযোগ রক্ষা করবে কে? 2টা নিউক্লিওটাইডের মধ্যে সংযোগ রক্ষা করবে যেমন ফসফেট, ঠিক তেমনি 2টা সুগারের মাঝখানে কি থাকে? 2টা সুগারের মাঝখানে অলওয়েজ একটা ফসফেট থাকে। আবার এখানে দেখি যে এখানে ধরো একটা ফসফেট আছে, এখানে একটা সুগার, ঠিক আছে, এখানে একটা ফসফেট। সো তোমরা ডিএনএ আঁকার পর যে কোনো একটা এরকম লুপের মধ্যে গঠনটা একটু দেখায় দেওয়ার চেষ্টা করবা যে সুগার। এখন নাইট্রোজেনাস বেসগুলো অলওয়েজ সুগারের সাথে যুক্ত থাকে। সুগারের কয় নাম্বার কার্বনের সাথে? 1 নাম্বার কার্বনের সাথে। তো সুগারের এই 1 নাম্বার কার্বনের সাথে ধর অ্যাডেনিনের সাথে কি যুক্ত আছে? থায়ামিন যুক্ত আছে। এই যে আছে এটার মধ্যে সাইটোসিনের সাথে কি যুক্ত আছে? সাইটোসিনের সাথে গুয়ানিন যুক্ত আছে। সো অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন। এমন কোনো শর্ত নাই যে অ্যাডেনিনের পর সাইটোসিন হইতে হবে, এমন কিন্তু কোনো শর্ত নেই। পরপর 2টা অ্যাডেনিনও হইতে পারে, পরপর 2টা সাইটোসিন হইতে পারে, পরপর 2টা থায়ামিনও থাকতে পারে, কোনো সমস্যা নেই। তারপর এই যে সুগার 2টা, এর মাঝখানে ধরো আবার অ্যাডেনিন আর থায়ামিন আছে। সো এরকম নাইট্রোজেনাস বেসগুলো এই মাঝখানে থাকে। মানে ব্যাপারটা হচ্ছে যে একটা রোলিং করা, এই ধরো একটা সিঁড়ি, এই একটা হচ্ছে ধরো আমাদের সিঁড়ি, ঠিক আছে? সিঁড়ির 2 পাশে আমরা হাত দিয়ে যে উঠি, এই হাত দিয়ে ওঠার জায়গাগুলোকে আমরা বলি না রেলিং। তার মানে একটা হচ্ছে সিঁড়ির রেলিং 2টা, মেইন যে 2টা জিনিস আছে, একটা সিঁড়ি উঠে গেছে, সিঁড়ির 2 পাশে 2টা রেলিং আছে বা ধরার হাতল আছে। এই হাতল 2টা সুগার ফসফেট দ্বারা যুক্ত হচ্ছে আমার। তার মানে কি এখানে ধরো একটা সুগার, এখানে একটা সুগার, এখানে একটা ফসফেট, এখানে একটা সুগার, এখানে একটা ফসফেট, এখানে একটা সুগার, এখানে একটা সুগার, এখানে একটা ফসফেট, এখানে একটা সুগার, এখানে একটা ফসফেট, এখানে একটা সুগার। এদের মাঝখানে কি থাকে? ধরো অ্যাডেনিন, থায়ামিন, আবার ধরো থায়ামিন, অ্যাডেনিন, তারপর হচ্ছে সাইটোসিন,
গুয়ানিন। তো এই যে আমাদের, আচ্ছা এখানে ডট 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 দেওয়া দরকার, যেহেতু ডট ডট দিলে টাইম বেশি লাগবে সেজন্য আমি স্ট্রেট লাইন দিলাম, ঠিক আছে। সো এই যে আমাদের একটা সিঁড়ির রেলিং দুইটা গঠন করতেছে সুগার ফসফেট, এবং এর মাঝখানে যেখানে আমি পাড়া দিয়ে উঠবো, তুমি যদি এটা একটা মই ধরো, মই বানাইতে দেখছো কিনা কেউ জানি না। মই বানানোর জন্য কিন্তু হচ্ছে, মই বানানোর জন্য কি করা হয়, প্রথমে দুইটা বাঁশ নেওয়া হয়, দুইটা বাঁশ নিয়ে তার মাঝখানে এরকম পা দেওয়ার জায়গা তৈরি করে। ঠিক সেম যে আমাদের একটা ডিএনএ তৈরির জন্য দুই পাশে আমাদের কি থাকবে, দুই পাশে হচ্ছে যে আমাদের এই সুগার ফসফেটের একটা শিরদাঁড়া বা ব্যাকবোন থাকবে। সেই ব্যাকবোন গুলাকে যুক্ত করবে কে, সেই ব্যাকবোন গুলাকে যুক্ত করবে অ্যাডিন, থায়ানিন, মিন, তারপর সাইটোসিন, গুয়ানিন, এসব নাইট্রোজেনাস বেস গুলো এই আমাদের ব্যাকবোন অফ দ্য ডিএনএ ক্রিয়েট করবে। সো এটা হচ্ছে ডিএনএ এর ভৌত গঠন। এখন ডিএনএ রাসায়নিক গঠন যদি তুমি দেখতে যাও, ডিএনএ রাসায়নিক গঠন দেখলে তুমি দেখতে পাবা যে ডিএনএ এক প্রান্তে 3 প্রাইম উন্মুক্ত, এক প্রান্তে কি উন্মুক্ত, 3 প্রাইম, আরেক প্রান্তে দেখবা হচ্ছে, তো এটা ট্রেস করে আসবা, যে পাশ থেকে তুমি 3 প্রাইম দিছো এটা ট্রেস করে আসবা, ট্রেস করে এসে দেখবা কোথায় হচ্ছে যে 5 প্রাইম আসে। অনেকে করে কি এই 3 প্রাইম এখানে দেয়, এখানে 5 প্রাইম লিখে দেয়। এখন এখানে তুমি তো 5 প্রাইম লিখলা, বাট এটা তো ভিন্ন একটা সূত্রক, তাই না? সো সেম সূত্রকটা ট্রেস করবা, তার মানে এটার মধ্যে তুমি 3 প্রাইম লিখেছো, এখন যদি তুমি ট্রেস করে আসো তাহলে এটা হবে কি 5 প্রাইম হবে। আবার এইখানে তুমি 5 প্রাইম লিখলে তুমি যদি ট্রেস করে আসলে দেখবা যে এখানে 3 প্রাইম পাবে। তার মানে তোমাদের সূত্রক দুইটা, আমাদের একটা সূত্রক হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, আরেকটা সূত্রক হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। এখন এমন কোনো শর্ত নাই যে এখানে 3 প্রাইম দেখাইলে এখানে 5 প্রাইম দেখাইতে হবে, এরকম কোনো শর্ত নেই। তোমার ডাবল হেলিক্স যে মডেলটা থাকবে, দ্বিসূত্রক যে মডেলটা থাকবে, সেই দ্বিসূত্রক মডেলটাকে তুমি ট্রেস করবা, যে দ্বিসূত্রক মডেলটার এই এক প্রান্তে যদি তুমি 3 প্রাইম দাও, আরেক প্রান্ত হবে 5 প্রাইম, এটার এই প্রান্তে যদি তুমি 5 প্রাইম দাও, আরেক প্রান্ত হবে 3 প্রাইম। সো এই জন্য আমরা এই সূত্রগুলোকে কি বলি, 3 প্রাইম টু 5 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম। সো আমাদের প্যাচ একটু বেশি হয়ে গেছে, এই জন্য এমন দেখা যাচ্ছে। আমরা যদি প্যাচ এতটুকুর মাঝখানে শেষ করে দিতাম, এতটুকুর মাঝখানে শেষ করলে আমাদের এটা হয়তো 5 প্রাইম, এটা হতো 3 প্রাইম হতো। সো কোনো সমস্যা নেই, তুমি হচ্ছে যে ট্রেস করে দেখবা যে তোমার এই সূত্রকটা কোথায় এসে শেষ হয়েছে। যেখানে তোমার সূত্রকটা শেষ হবে সেখানেই তুমি এটা 3 প্রাইম দিলে এটা 5 প্রাইম, এটা 5 প্রাইম দিলে এটা 3 প্রাইম দিবে। এই যে ডিরেকশন 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম, কেন এই ডিরেকশনটা আসছে যে 3 প্রাইম টু 5 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম, এটা আসছে কেন সেটা বুঝতে হলে রাসায়নিক গঠনটা বুঝতে হবে। এই রাসায়নিক গঠনে যদি তুমি যাও, এই রাসায়নিক গঠনটা হচ্ছে এই ধরো মাঝখানে অক্সিজেন থাকে, আর এখানে আমাদের এই কার্বনগুলো, এটা হচ্ছে 1 প্রাইম, এটা 2 প্রাইম, এটা 3 প্রাইম। আচ্ছা একটু বড় করে রাখি, এই মাঝখানে অক্সিজেন, এখানে হচ্ছে তোমার সুগার, ঠিক আছে। তো হচ্ছে তারপর এখানে 1 প্রাইম, এখানে 2 প্রাইম, এখানে 3 প্রাইম, এখানে 4 প্রাইম। এখন হচ্ছে তুমি এই 1 প্রাইমের সাথে তুমি অলওয়েজ জানো যে এই 1 প্রাইমের সাথে অলওয়েজ নাইট্রোজেনাস বেস যুক্ত হবে, সেখানে নাইট্রোজেনাস বেস রূপে আমি অ্যাডিনিন দিলাম। আর এই 4 প্রাইমের পর আসে আমাদের 5 প্রাইম, 5 প্রাইমে কি যুক্ত হয়, এই ফসফেট মূলক যুক্ত হয়। কোন মূলক যুক্ত হয়, ফসফেট মূলক যুক্ত হয়। এখন তুমি সেম এই পাশে যখন তুমি আঁকতে যাবে, ধরো এখানে অক্সিজেন দিলে, নিচে হচ্ছে যে তুমি এই সুগারটা আঁকলে, আঁকার পর তো তুমি জানো যে ক্লক ওয়াইজ কাউন্ট হবে, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে কাউন্ট হবে। তো কাউন্ট করছো 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, 5 প্রাইম। এখন তুমি চাও যে এই দুইটা নাইট্রোজেনাস বেসের মধ্যে সংযোগ ঘটুক, এই দুইটা নাইট্রোজেনাস বেসের মধ্যে কি ঘটুক, সংযোগ ঘটুক। কিন্তু এইভাবে যদি তারা থাকে তাহলে কিন্তু কি হবে, যে 1 নাম্বার কার্বনের সাথেই কিন্তু অলওয়েজ নাইট্রোজেনাস বেস যুক্ত হবে। নাইট্রোজেনাস বেস কিন্তু কখনোই মরে গেলেও, তাকে তুমি কোটি টাকার প্রলোভন দেখালেও নাইট্রোজেনাস বেস কখনো 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে না। নাইট্রোজেনাস বেস অলওয়েজ কার সাথে যুক্ত হবে, 1 নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেনাস বেস যুক্ত হবে। সো দ্যাটস ওয়াই এই যেটা আছে এটাকে কিন্তু কিভাবে থাকতে হবে, এটাকে উল্টায় থাকতে হবে। এটা যখন উল্টায় থাকবে তখন তার সবকিছু উল্টায় যাবে, যখন উল্টায় থাকবে তখন হচ্ছে তার সব কিছু, পুরো পৃথিবী উল্টে যাবে তার জন্য।
তো এই যে উল্টাইলো, সে এত কিছু করলো, তার এত কিছু করার মেইন উদ্দেশ্য কি? তার এত কিছু করার মেইন উদ্দেশ্য হচ্ছে কাকে স্যাটিসফাইড রাখা? নাইট্রোজেনাস বেসকে স্যাটিসফাইড রাখা। নাইট্রোজেনাস বেসকে খুশি রাখার জন্য সেরকম উল্টায় গেল। উল্টায় যাওয়ার ফলে এখান থেকে 1 প্রাইম, এখান থেকে 2 প্রাইম, এখান থেকে 3 প্রাইম, এখান থেকে 4 প্রাইম, এখান থেকে কি প্রাইম? 5 প্রাইম। তো আমরা জানি যে ফসফেট যুক্ত হতে পারে দুইটা কার্বনে, একটা হচ্ছে এই 3 প্রাইম প্রান্তে যুক্ত হতে পারে, আর একটা হচ্ছে এই 5 প্রাইম প্রান্তে যুক্ত হতে পারে। সো এটার যে 5 প্রাইম প্রান্ত, সেই 5 প্রাইম প্রান্ততে ফসফেট অলরেডি যুক্ত আছে। এটা 3 প্রাইম প্রান্ততে যুক্ত হবে কি হবে না ফসফেট, সেটা ডিপেন্ড করবে এটার উপরে এরকম কোনো বেস তৈরি হবে কিনা। এটার উপরে যদি কোনো বেস তৈরি হয় তখন এই 3 নম্বর কার্বনে ফসফেট যুক্ত হবে, আর যদি তৈরি না হয় তাহলে 3 নম্বর কার্বনে ফসফেট যুক্ত হবে না। এখন হচ্ছে যে নিচের দিকে আসে, নিচের দিকে যদি আসে আমি দুইটা সূত্র কি এঁকে দেখাবো জাস্ট তোমাদের, তোমরা পরীক্ষার হলে মিনিমাম 4টা দিবা। আচ্ছা, এদের মাঝখানে একটা বন্ধন থাকে, সেই বন্ধনটাকে আমরা হাইড্রোজেন বন্ধন বলি, ডট 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 দিয়ে দেখাই দিলাম। এখন এখানে আসে আবার সেম, এখানে ধরো সাইটোসিন, এখানে ধরো হচ্ছে আমাদের গুয়ানিন, সেম ব্যাপার স্যাপার, যে কি হতে পারবে না, সোজা যদি থাকে 1 নাম্বার কার্বনে নাইট্রোজেনাস বেস পড়বে না, পড়তে হবে 1 নাম্বার কার্বনে। সো 1 নাম্বার কার্বনে পড়ার জন্য আমাদের কি হতে হবে? 5 প্রাইম, 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, 5 প্রাইম। এখানেও সেম হচ্ছে যে আমাদের 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, 5 প্রাইম। তো এই যে আমরা এই প্রাইমগুলা বা কাউন্টগুলো আমরা যে কোনো পাশ থেকেই করতে পারতাম, বাট আমাদের নিয়ম হচ্ছে আমরা সবসময় কোন ওয়াইজ কাউন্ট করব? ক্লক ওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে কাউন্ট করব। সো এই আমাদের দুইটা তৈরি হলো, তার মানে এখানে একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা ধরো থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, দুইটা পরপর নিউক্লিওটাইড রয়েছে। এই নিউক্লিওটাইড দুইটার মধ্যে এখন সংযোগ হবে। যদি সংযোগ হতে যায় আমরা জানি এই 5 প্রাইমে ফসফেট আছে, ফসফেট অলওয়েজ কত প্রাইমে থাকে? ফসফেট অলওয়েজ থাকে 5 প্রাইমে ফসফেট থাকে। সো এখন কি হবে? এখন যেটা হবে সেটা হচ্ছে এই দুইটার মধ্যে সংযোগ রক্ষা করার জন্য এই 3 প্রাইমের সাথে এই 3 প্রাইমটাই ফসফেটের সাথে যুক্ত হবে। এখানেও এই 3 প্রাইমটা ফসফেটের সাথে যুক্ত হবে। এই 3 প্রাইম ফসফেটের সাথে যে যুক্ত হলো, এই বন্ধনটাকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ড বলা হয়। কি বন্ড বলা হয় এটাকে? ফসফোডাইএস্টার বন্ড বলা হয়। যুক্ত হয় ফসফেট, এবং এই দুই জায়গায় ফসফেট যুক্ত হওয়ার ফলে এইখানে একটা অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া ঘটে। এখানে দেখা যায় এই 5 নাম্বার কার্বনে অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া ঘটে, এই জন্য এই জিনিসটাকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ধন। সো ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে এই দুইটা জিনিস তৈরি হচ্ছে। তার মানে খেয়াল করো, এই প্রান্তে থাকে 5 প্রাইম, এই প্রান্তে কত থাকে? 3 প্রাইম, এ পাশে কত থাকে? 3 প্রাইম, এ পাশে কত থাকে? 5 প্রাইম। 5 প্রাইমে ফসফেট যুক্ত আছে। সো আমাদের ডিএনএ এর গঠনটা তাহলে তোমরা আরো দুইটা দিবা পরীক্ষার হলে। ডিএনএ এর গঠন যদি আমি দেখি তাহলে রাসায়নিক গঠনে অলওয়েজ 3 প্রাইম টু 5 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম, এই জিনিসটা আমরা অলওয়েজ দেখতে পাবো। 3 প্রাইম টু 5 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম, এই ব্যাপারটা অলওয়েজ থাকবে। 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম থাকবে। এবং খেয়াল করে দেখো, এই যে 5 নং যে প্রান্তটা রয়েছে, এই 5 নং প্রান্তটা অলওয়েজ উন্মুক্ত থাকতেছে। তার মানে 5 নাম্বার প্রান্তে একটা ডিএনএ যত বড় গঠনই হোক, 5 নাম্বার প্রান্তে ফসফেট গ্রুপ উন্মুক্ত থাকে। 5 নাম্বার প্রান্তে কোন গ্রুপ উন্মুক্ত? 5 নাম্বার প্রান্তে ফসফেট গ্রুপ অলওয়েজ উন্মুক্ত। এই যে 5 নাম্বার প্রান্তে ফসফেট গ্রুপ অলওয়েজ উন্মুক্ত থাকে, এই জন্য এটাকে বলা হয় অম্লীয় বলা হয়। এটাকে কি বলা হয়? এই জন্য এটাকে বলা হয় অম্লীয় বলা হয়। 5 নাম্বার প্রান্তে ফসফেট এই উন্মুক্ত থাকার কারণে ফসফেট গ্রুপটা কি অবস্থায় থাকে? উন্মুক্ত অবস্থায় থাকে। এই জন্য আমাদের ডিএনএটা হয় অম্লীয় হয়, যেহেতু ফসফেট ইজ এ অম্ল। ফসফেট অম্ল থাকার কারণে, এই ফসফেট অম্লটা উন্মুক্ত অবস্থায় থাকার কারণে 5 প্রাইম প্রান্তটা আমাদের অলওয়েজ এই ডিএনএটাকে অম্লীয় করে রাখে। দ্যাট মিনস ডিএনএ হচ্ছে অম্লীয়। কেন? কারণ এর 5 প্রাইম প্রান্ত উন্মুক্ত। আরো কিছু কথা জানতে হবে, যে এই যে ডিএনএর এই জায়গাটা যদি আমি বলি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত জিনিসকে এরকম দুইটা সেম ভাঁজকে আমরা বলি একটা প্যাচ। এইটাকে তাহলে ডিএনএ কি বলি আমরা? এক প্যাচ। এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে এক প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 এই এক প্যাচের হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 34 ন্যানোমিটার। এই এক প্যাচের দৈর্ঘ্য হচ্ছে
34 না 34 অ্যাংস্ট্রন, সরি, এক প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রন বা হচ্ছে 3.4 ন্যানোমিটার। এবং এই এক প্যাচে হচ্ছে 10টা নিউক্লিওটাইড থাকে, 10টা নিউক্লিওটাইড থাকে। এক প্যাচে কয়টা নিউক্লিওটাইড থাকে? 10টা নিউক্লিওটাইড থাকে এক প্যাচে। এক প্যাচের মধ্যে আমরা কয়টা নিউক্লিওটাইড দেখতে পাই? 10টা নিউক্লিওটাইড দেখতে পাই। তার মানে এটা একটা নিউক্লিওটাইড, এটা ধরো অ্যান্টি একটা, এটা একটা অ্যান্টি, এটা একটা অ্যান্টি, এরকম 10টা নিউক্লিওটাইড থাকে। 10টা নিউক্লিওটাইড মিলে কয় ন্যানোমিটার হয়? আমাদের 3.4 ন্যানোমিটার বা 34 অ্যাংস্ট্রন হয়। সো তার মানে প্রত্যেকটা নিউক্লিওটাইড আসলে কত হবে? তুমি যদি হচ্ছে 34 অ্যাংস্ট্রনকে হচ্ছে 10 দিয়ে ভাগ দাও, তার মানে কত আসে? 3.4 অ্যাংস্ট্রন। তার মানে প্রতিটা নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব কত? 3.4 অ্যাংস্ট্রন। তাহলে হচ্ছে যে আমাদের একটা ডিএনএ প্যাচ, একটা ডিএনএ প্যাচের দৈর্ঘ্য কত অ্যাংস্ট্রন? 3. তো এক প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রন বা 3.4 ন্যানোমিটার। আর হচ্ছে যে এই একটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রন বা 0.34 ন্যানোমিটার। আর ব্যাসটা যদি আমরা দেখতে চাই, ব্যাসটা হচ্ছে আমাদের 20 অ্যাংস্ট্রন বা 2 ন্যানোমিটার হয়। এখানে তো ফসফেট একটা, দুইটা ফসফেট কোথায় পাইলেন আপনারা? এখানে ফসফেট কয়টা? এখানে ফসফেট তো একটা, তাই না? এই একটা ফসফেট হচ্ছে 3 প্রাইম আর 5 প্রাইমের সাথে যুক্ত হচ্ছে। এখানে তো দুইটা ফসফেট যুক্ত হচ্ছে না, ফসফেট যুক্ত হচ্ছে তো একটা। দুইটা ফসফেট কোথা থেকে আসলে এখানে? আচ্ছা, তো ডিএনএ থেকে এতটুকুই আমাদের। ডিএনএর ছবিটা আঁকা সবাই শিখবেন। ডিএনএর ভৌত এবং রাসায়নিক গঠন, এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট ডিএনএর ক্ষেত্রে। ডিএনএর ভৌত গঠন এবং ডিএনএর রাসায়নিক গঠন, এই দুইটা ব্যাপার আমাদের জন্য জানা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ডিএনএর ভৌত এবং রাসায়নিক গঠন এইচএসসি পরীক্ষার জন্য ভেরি ভেরি। আচ্ছা, এবার আসেন হচ্ছে যে আমরা এখন ডিএনএ নিয়ে আরো অনেকগুলো কথাবার্তা বলা আছে বইয়ে। বেস্ট যদি ডিএনএ নিয়ে কথা বলি, যে বই যদি দেখি যে ডিএনএ নিয়ে আর কথা বলার মাঝখানে বলা আছে যে ডিএনএ ডাবল হ্যালিক্স আমরা দেখতে পেয়েছি, ডিএনএ দ্বিসূত্রক, একটা 3-5 মুখী, একটা 5-3 মুখী। তো এরকম নানা কথাবার্তা ডিএনএ এর মধ্যে বলা আছে। ডিএনএ কাজের ক্ষেত্রে বলা আছে ডিএনএ যে আমাদের ক্রোমোজোমের ভিত্তি, বংশগতির মূল ভিত্তি, তারপর হচ্ছে ডিএনএর যে বৈশিষ্ট্য প্রকাশ পায় থাকে জিন, এরকম বইয়ের মধ্যে নানা কথাবার্তা বলা আছে। বাট আমরা এখন যে জিনিসটা আপনাদের পড়াতে চাই, সেই জিনিসগুলো আপনারা রিডিং দিলেও বুঝবেন। বাট যে জিনিসটা আমরা পড়াতে চাই সেটা হচ্ছে রেপ্লিকেশন। যে জিনিসটা আপনারা একটু কম বোঝেন বা অনেকেই এই জিনিসটার মধ্যে ভেজাল পাকায় ফেলেন, সেই জিনিসটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে রেপ্লিকেশনটা পড়াবো। সো এই দিকে একটু নজর দেন, যে রেপ্লিকেশন বা অনুলিপন, এটা হচ্ছে আজকের মেইন যে কনসেপ্ট বা আমরা আজকে মেইন যে শিখতে চাই সেটা হচ্ছে রেপ্লিকেশন বা অনুলিপন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এবং যে জিনিসটা আপনারা অনেকে বোঝেন না। সো হচ্ছে যে এই জিনিসটা মাথায় রাখেন যে আমাদের রেপ্লিকেশন বা অনুলিপন, ঠিক আছে? সো আমরা রেপ্লিকেশন বা অনুলিপনটা এখন শিখব। সো রেপ্লিকেশন বা অনুলিপন কয়েক টাইপের রয়েছে, খেয়াল করে দেখেন। আমি একটু রঙিন আকারে আঁকবো, সেই জিনিসগুলো একটু দেখবেন, ঠিক আছে? খেয়াল করেন যে ফার্স্ট টাইপ যেটা আছে, ধরেন এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, তাদের মাঝখানে বন্ধন আছে, এটা একটা ডিএনএ। সেই ডিএনএ ভাঙলো, তাদের মধ্যে ঝগড়া হয়েছে, ডিএনএ ভাঙছে, তাদের সংসার ভেঙে গেছে। সেই সংসার ভেঙে এরকম ডিএনএ দুটো আলাদা হয়ে গেছে, একা হয়ে গেছে। একা হয়ে যাওয়ার পর এই ডিএনএর সাথে এপাশে নতুন একটা ডিএনএ যুক্ত হয়, নতুন একটা স্ট্র্যান্ড যুক্ত হয়। তার মানে ডাবল স্ট্র্যান্ডের যে ডিএনএ ছিল, সেই ডাবল স্ট্র্যান্ডের ডিএনএ আলাদা হয়ে সিঙ্গেল স্ট্র্যান্ড হয়ে গিয়েছে। সিঙ্গেল স্ট্র্যান্ড হয়ে যাওয়ার পর তার সাথে আরেকটা স্ট্র্যান্ড যুক্ত হয়। কিভাবে আরেকটা স্ট্র্যান্ড যুক্ত হয়? ধরেন হচ্ছে যে একটু ভালোভাবে দেখাই, যে ধরেন এই যে স্ট্র্যান্ডটা, সেই স্ট্র্যান্ডটার মধ্যে আছে অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, এই চারটা আছে। এটার মধ্যে আছে ধরেন গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, অ্যাডেনিন। আচ্ছা, এখানে না
নেগেটিভ চার্জ আর হচ্ছে পজিটিভ চার্জ নিয়ে ঝগড়া লেগে গেছে, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ নিয়ে ঝগড়া লেগে গেছে। আচ্ছা, ডিএনএ আমি যতটুকু জানি যে ডিএনএ এখানে নেগেটিভ চার্জের কোনো ব্যাপার নেই, তাও যেহেতু আপনারা বলছেন যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ কিভাবে যুক্ত হয় দুইটা নেগেটিভ জিনিস, আমি এটা দেখব। দেখে যে আমাকে প্রশ্ন করছেন, খুব সম্ভবত অর্পিতা নাম ছিল, আমি আপনাদের নেক্সট ক্লাসে ট্রান্সফার দিব, যে আপনারা জানতে চাচ্ছেন যে কিভাবে মলিকুলারলি কিভাবে যুক্ত হয়। সো মলিকুলারলি কিভাবে যুক্ত হয় সেটা জানতে চাইছেন, সেটা আমি দেখে জানাবো। এবার একটু ঝগড়া থামান, এই জায়গায় একটু খেয়াল করুন। এখন রেপ্লিকেশন পাচ্ছি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, রেপ্লিকেশনের দিকে একটু ফোকাস দেন, ঠিক আছে? সো খেয়াল করো যে একটা ডিএনএ ভেঙে তার দুইটা স্ট্র্যান্ড তৈরি হলো, এই একটা স্ট্র্যান্ড, এই একটা স্ট্র্যান্ড, দুইটা স্ট্র্যান্ড তৈরি হয়েছে। দুইটা স্ট্র্যান্ডকে সিঙ্গেল রেখে আরেকজন তাকে ইমপ্রেস করতে চলে আসবে। এই স্ট্র্যান্ডটা আসবে হচ্ছে এই ডিএনএর যে স্ট্র্যান্ড বা সূত্র কাছে তাকে ইমপ্রেস করতে, ও আসবে ওকে ইমপ্রেস করতে। ও কি এত সহজ ইমপ্রেস হবে? ও এত সহজ ইমপ্রেস হবে না। ও বলবে যে আমাকে যদি ইমপ্রেস করতে চাও তাহলে তোমার হচ্ছে যে আমার মতো হইয়া দেখাইতে হবে। সো ও চিন্তা করলো যে ওর মতো হইতে আর কি বিশেষ কিছু লাগবে। অ্যাডেনিন আছে, অ্যাডেনিনের পাশে কে চলে গেল? অ্যাডেনিনের পাশে গুয়ানিন চলে গেল। থায়ামিন ছিল, থায়ামিনের পাশে হচ্ছে অ্যাডেনিনের পাশে থায়ামিন চলে গেল। থায়ামিন ছিল, থায়ামিনের পাশে অ্যাডেনিন চলে গেল। সাইটোসিন ছিল, সাইটোসিনের পাশে গুয়ানিন চলে গেল। গুয়ানিন ছিল, তার পাশে সাইটোনিন চলে গেল। সো এরকম পাশাপাশি থাকে, তারা ইমপ্রেস করে একে অপরকে। সেম ঘটনা এর ক্ষেত্রেও, এও ইমপ্রেস করার চেষ্টা। গুয়ানিন আছে, তার মানে এখানে কি হবে? গুয়ানিন যদি আমি থাকতে চাই, তার মানে এখানে থাকতে হবে সাইটোসিন। সাইটোসিন আছে, এইখানে কি যুক্ত হইতে হবে? গুয়ানিন। থায়ামিন আছে, তার মানে এখানে কি যুক্ত হইতে হবে? অ্যাডেনিন। অ্যাডেনিন আছে, তার মানে এখানে কি যুক্ত হতে হবে? থায়ামিন। সো এরকম দুইটা সূত্রক তৈরি হয়। সো একটা ডিএনএ, এই ডিএনএটার দুইটা সূত্রক তৈরি হয়, বা আচ্ছা দুইটা স্ট্র্যান্ড তৈরি হয়। এইটা আচ্ছা আবার ফার্স্ট থেকে বুঝি, খেয়াল করেন। এই ধরনের একটা ডিএনএ, এই একটা ডিএনএ, এই ডিএনএর মধ্যে অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, চারটে স্ট্র্যান্ড আছে। এই অ্যাডেনিনের জায়গায় এখানে অ্যাডেনিনের সাথে কি যুক্ত হবে? থায়ামিন। থায়ামিনের সাথে কি যুক্ত হবে? অ্যাডেনিন। সাইটোসিনের সাথে কি যুক্ত হবে? গুয়ানিন। গুয়ানিনের সাথে কি যুক্ত হবে? সাইটোসিন। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডাবল হেলিক্স মডেল। এটা ডিএনএ ডাবল হেলিক্স, এটা একটা স্বাভাবিক ডিএনএ। এই স্বাভাবিক ডিএনএটা কিছু অস্বাভাবিক কাজ করে, দুইজনের মধ্যে ঝগড়া করে, ঝগড়াঝাটি করে আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গেলে এখানে একটা স্ট্র্যান্ড, এখানে একটা স্ট্র্যান্ড। এই স্ট্র্যান্ডে কি আছে? এই স্ট্র্যান্ড আছে অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন। এই স্ট্র্যান্ডে কি আছে? এই স্ট্র্যান্ড আছে থায়ামিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। তো ওরা একসাথে যুক্ত ছিল, ওরা একসাথে যুক্ত না থেকে আমরা হচ্ছে যে এরকম দুইটা আলাদা আলাদা স্ট্র্যান্ডে হয়ে যায়। একসাথে ছিল, ঝগড়াঝাটি করে তারা আলাদা হয়ে গেল। এই যখন তারা আলাদা হয়ে যায় তখন এও সিঙ্গেল, এও সিঙ্গেল। এখন এদের দুইজনকে ইমপ্রেস করার জন্য চলে আসে একজন। তা এই পাশে একজন চলে আসে এদের দুইজনকে ইমপ্রেস করার জন্য, এই পাশে একজন চলে আসে এদের দুইজনকে ইমপ্রেস করার জন্য। এই ইমপ্রেস করার জন্য যে আসে, এই অ্যাডেনিনের এখানে কে থাকে? তাহলে যুক্ত হতে হবে থায়ামিন। থায়ামিনের এখানে কি যুক্ত হতে হবে? অ্যাডেনিন। সাইটোসিনের এখানে কি যুক্ত হতে হবে? গুয়ানিন। গুয়ানিনের এখানে কি যুক্ত হতে হবে? সাইটোসিন যুক্ত হতে হবে। সেম, ওকে যদি ইমপ্রেস করতে চায় অ্যাডেনিনের পাশে আসতে হবে, থায়ামিনের পাশে আসতে হবে অ্যাডেনিন, অ্যাডেনিনের পাশে আসতে হবে থায়ামিন, সাইটোসিন, গুয়ানিনের পাশে আসতে হবে সাইটোসিন, সাইটোসিনের পাশে আসতে হবে গুয়ানিন। সো এইটা হচ্ছে যে ইমপ্রেস করার ক্রাইটেরিয়া, ইমপ্রেস করে ফেললো। তো ইমপ্রেস করে তাদের মাঝখানে হচ্ছে যে এই বন্ড তৈরি হয়ে গেল, এখানে ডাবল বন্ড, এখানে ট্রিপল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ট্রিপল বন্ড, এখানে ট্রিপল বন্ড, এখানে হচ্ছে যে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ট্রিপল বন্ড, এখানে ট্রিপল বন্ড। সো এই সংসার যদি টিকে যায়, এই যে সংসার, এই সংসারটা টিকে গেছে, যে আলাদা হয়েছিল, আলাদা হওয়ার পর এই স্ট্র্যান্ড এবং এই স্ট্র্যান্ড দুইটা আলাদা হয়েছে, তাদেরকে ছাঁচ বা অনুরূপ ধরে এখানে আরেকটা স্ট্র্যান্ড তৈরি হয়েছে, এখানে আরেকটা স্ট্র্যান্ড তৈরি হয়েছে এই ছাঁচটাকে অনুকরণ করে। তখন এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিকে আমরা বলি অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। তাহলে এই এতটুকু পর্যন্ত যে পদ্ধতিটা, তাকে আমরা কি বলি? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি।
এবং মানবদেহে থেকে শুরু করে যত প্রাণীতে আছে এই প্রাণীতে যে পদ্ধতিটা ঘটে সেটা হচ্ছে এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে কি হয় যে প্যারেন্ট যে ডিএনএ, তার মানে এটাকে আমি বলতে পারি প্যারেন্ট ডিএনএ, এই প্যারেন্ট ডিএনএ থেকে আমাদের নিউ যে দুইটা ডিএনএ তৈরি হয়, নিউ ডিএনএতে কি হয় দুইটা স্ট্র্যান্ড, আমাদের দুইটা স্ট্র্যান্ড কি থাকে, এই দুইটা স্ট্র্যান্ড নিউ প্যারেন্ট ডিএনএ, প্যারেন্ট ডিএনএ থেকে কি তৈরি হয় নিউ ডিএনএ, প্যারেন্ট ডিএনএ নিউ ডিএনএ, নিউ ডিএনএতে কি হয় প্যারেন্ট ডিএনএ যে কোনো একটা স্ট্র্যান্ড থাকে, অর্ধেক থাকে, তার মানে কি ও নিউ, ও প্যারেন্ট ডিএনএ কত পার্সেন্ট পাইছে 50%, ও নিউ ও প্যারেন্ট ডিএনএ কত পাইছে 50%, তাই নতুন সৃষ্ট ডিএনএতে আগের ডিএনএ কয় পার্সেন্ট থাকে 50% থাকে, এই জন্য কি বলা হয় অর্ধ বা 50% রিজার্ভার পদ্ধতি, এটাকে কি বলা হয় 50% রিজার্ভার পদ্ধতি। এতটুকু পর্যন্ত হয়। কিছু কিছু প্রাণীতে দেখা যায় যে তারা এরকম একটা ফ্যামিলি ক্রিয়েট করে হ্যাপি থাকতে পারে না, এরকম ফ্যামিলি ক্রিয়েট করে তারা হ্যাপি থাকতে পারে না, তারা কি করে, তারা হচ্ছে যে আবার দুইজন আলাদা হয়ে যায়, আবার দুইজন হচ্ছে যে আলাদা হয়ে যায়, তার মানে এই উপরে চলে আসে, এরা আবার ঝগড়াঝাটি করে আলাদা হয়ে যায়, তার মানে হচ্ছে ধরো এই থাকে হচ্ছে যে অ্যাডেনিন থায়ামিন সাইটোসিন গুয়ানিন, এই জায়গায় কি আসে থায়ামিন অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন, ঠিক আছে। আর এই পাশে আমাদের নতুন কি সৃষ্টি হয়েছিল, এই পাশে নতুন সৃষ্টি হয়েছিল আমাদের থায়ামিন অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন, অ্যাডেনিন থায়ামিন সাইটোসিন গুয়ানিন। সো তার মানে আমাদের এরকম আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গিয়ে কি করলো, আলাদা হয়ে গিয়ে তারা ঠিক করলো যে না আগে যেমন ছিলাম সেভাবেই থাকবো, তার মানে লালটা লালের সাথে যুক্ত হয়ে যায়, আবার লালটা লালের সাথে যুক্ত হয়ে যাবে, লাল লালের সাথে যুক্ত হলে কি থাকবে অ্যাডেনিন থায়ামিন সাইটোসিন গুয়ানিন, থায়ামিন অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন। আবার সবুজটা সবুজের সাথে মিলিত হয়, সবুজ সবুজের সাথে মিলিত হলে কি হবে থায়ামিন অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন, অ্যাডেনিন থায়ামিন সাইটোসিন গুয়ানিন। তার মানে দেখো এই পুরা পদ্ধতিতেও আমার নতুন আবার দুইটা ডিএনএ তৈরি হলো, এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, যদিও এই যে নতুন ডিএনএটা, এই ডিএনএটা কি আমাদের 100% প্যারেন্ট ডিএনএ, এই ডিএনএটা আমার কি 100% প্যারেন্ট ডিএনএ এর অনুরূপ। সো দ্যাটস ওয়াই এই পদ্ধতিটাকে বলা হয় সংরক্ষণশীল পদ্ধতি, এই পদ্ধতিকে কি বলা হয় সংরক্ষণশীল পদ্ধতি। কিন্তু এই সংরক্ষণশীল পদ্ধতিতে আলটিমেটলি কি হবে, যে ধরো দুইটা কোষের মধ্যে এই দুইটা ডিএনএ গেল, তার মানে কি হবে একটা কোষ, ধরো এইটা একটা কোষ, এই একটা কোষ, এটা ওয়ান সেল, এই ওয়ান সেল থেকে এই ওয়ান সেল তৈরি হলো, এই ওয়ান সেল তৈরি হলো, ঠিক আছে। এই যে একটা সেল থেকে দুইটা সেল তৈরি হলো, এই প্রক্রিয়ার নাম হচ্ছে ধরো মাইটোসিস। আমরা জানি মাইটোসিসের কোন ধাপে রেপ্লিকেশন ঘটে, আমরা জানি মাইটোসিসের হচ্ছে যে ইন্টারফেজ বলতে একটা দশা আছে, আমাদের কোষ বিভাজনের দুইটা ধাপ, তোমরা এটা 9-10 মোস্ট প্রবাবলি আছে যে আমাদের কোষ বিভাজনের দুইটা ধাপ, একটাকে আমরা বলি হচ্ছে ইন্টারফেজ, আরেকটাকে আমরা বলি এম ফেজ, একটাকে বলি আমরা ইন্টারফেজ, আরেকটাকে আমরা বলি এম ফেজ। এম ফেজ মানে মাইটোটিক ফেজ। সেই ইন্টারফেজের তিনটা ধাপ, একটা হচ্ছে G1 S আর হচ্ছে G2। এই যে এস যে ধাপটা রয়েছে সংশ্লেষ ধাপ, এই এস ধাপে কিন্তু আমাদের এই রেপ্লিকেশনটা ঘটে, তার মানে রেপ্লিকেশন কোন ধাপে ঘটে এস ধাপে ঘটে। এখন খেয়াল করো এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা আবার বলতেছি যে এটা একটা প্যারেন্ট ডিএনএ, এখানে অ্যাডেনিন থায়ামিন সাইটোসিন গুয়ানিন, থায়ামিন অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন, এদের মাঝখানে হাইড্রোজেন বন্ড ভাঙা গেছে, ভাঙা গিয়ে এরকম দুইটা লাল রঙের দুইটা স্ট্র্যান্ড তৈরি হয়, এটা লাল রঙের প্যারেন্ট ডিএনএ ছিল, লাল রঙের দুইটা স্ট্র্যান্ড তৈরি হয়, অ্যাডেনিন থায়ামিন সাইটোসিন গুয়ানিন, থায়ামিন অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন, দুইটা স্ট্র্যান্ড তৈরি হলো। এই দুইটা স্ট্র্যান্ড যখন দেখবে, এই দুইটাকে ছাঁচ বা টেমপ্লেট হিসেবে ব্যবহার করার জন্য এই দুজন খুব আগ্রহী হয়ে যায়। এই দুজন এসে কি করে, এই অ্যাডেনিন দেখছে, জানে অ্যাডেনিনের সাথে থায়ামিন যুক্ত হতে পারে, ওইখানে থায়ামিন আনে, থায়ামিন দেখছে, জানে থায়ামিনের সাথে অ্যাডেনিন যুক্ত হতে পারে, ওইখানে অ্যাডেনিন আনে। সাইটোসিন দেখছে, এখানে হচ্ছে যে দেখে যে সাইটোসিনের সাথে হচ্ছে গুয়ানিন যুক্ত হতে পারে, সেখানে সাইটোসিনের সাথে গুয়ানিন যুক্ত করছে। গুয়ানিন দেখছে, গুয়ানিনের সাথে জানে সাইটোসিন যুক্ত হতে পারে, এখানে সাইটোসিন যুক্ত করছে। তার মানে এই প্যারেন্ট ডিএনএটাকে ছাঁচ হিসেবে ব্যবহার করে দুইটা নতুন ডিএনএ তৈরি হয়েছে। প্যারেন্ট ডিএনএটাকে ছাঁচ হিসেবে ব্যবহার করে কি তৈরি হয়েছে, দুইটা নতুন ডিএনএ ব্যবহার হয়েছে।
তো এই নতুন ডিএনএ দুইটাকে যদি আমি বলি তাহলে এই নতুন ডিএনএ এর মধ্যে প্যারেন্টের 50% রয়ে গেছে, এই জন্য এটাকে এতটুকু জাস্ট হয়ে যদি থেমে যাইতো তখন আমরা তাকে বলতাম অর্ধ সংরক্ষণশীল বলতাম। কিন্তু কিছু কিছু জায়গায় এতটুকু হওয়ার পর সে স্যাটিসফাইড হয় না, কারণ কি এদের মধ্যে আবার ঝগড়া বিবাদ লেগে যায়। লেগে গিয়ে ও চিন্তা করলো যে না, আগে যেমন ছিলাম তেমনই তো ভালো ছিলাম, যে কেন আমি আবার আরেকটা সবুজ কালারের সাথে যুক্ত হলাম, লালের সাথে লাল ছিলাম, এই তো ভালো ছিলাম। পরে এরা আলাদা হয়ে যায়, এদের মাঝখানে কি হয়, এদের মাঝখানে একটা দ্বন্দ্ব চলে আসে, এদের মাঝখানে দ্বন্দ্ব চলে আসে। এদের মাঝখানে যখন দ্বন্দ্ব চলে আসে তখন লাল রঙের দুইটা সূত্রক আলাদা হয়, সবুজ রঙের দুইটা সূত্রক আলাদা হয়। রং দিয়ে আমি আইডেন্টিফাই করতেছি যেন তোমরা বুঝতে পারো। তো এই যে দুইটা সূত্রক আলাদা হলো, আলাদা হওয়ার পর তারা কি করবে, লাল লালকে বেছে নেয়, সবুজ সবুজকে বেছে নেয়। তো দেখো এই যে লাল দুইটা মিলে একটা ডিএনএ তৈরি হয়, সবুজ দুইটা মিলে একটা ডিএনএ তৈরি হয়। তার মানে লালটা খেয়াল করে দেখো পুরো 100% প্যারেন্ট ডিএনএ এর মতো না। সো প্যারেন্ট ডিএনএ কে 100% সংরক্ষণ করে, এই জন্য এই পদ্ধতিকে বলা হয় সংরক্ষণশীল বা রিজার্ভিয়র পদ্ধতি বলা হয়। সেটাকে কি বলা হয়, সংরক্ষণশীল বা রিজার্ভিয়র পদ্ধতি। তার মানে এই পুরো প্রসেসটা যেটা এটা সংরক্ষণশীল পদ্ধতি। কিন্তু এই পদ্ধতির ব্যাড সাইড কোন জায়গায় খেয়াল করো, এই পদ্ধতির ব্যাড সাইড হচ্ছে এই যে একটা সেল, এই একটা সেল, দুইটা সেল আছে, এই দুইটা সেলের মধ্যে আমাদের দেখো এই প্যারেন্ট সেল থেকে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে দুইটা ডটার সেল তৈরি হয়। এই দুইটা ডটার সেলের মধ্যে একটা ডটার সেল 100% প্যারেন্ট সেলের বৈশিষ্ট্য নিয়ে আসে, আবার আরেকটা ডটার সেল আমাদের প্যারেন্ট সেলের 1% বৈশিষ্ট্য আনে না, পুরা হচ্ছে প্যারেন্ট সেলের বিপরীত। মানে এটা হচ্ছে 100% রিজার্ভ করে আর এটা হচ্ছে 100% অপোজিট বৈশিষ্ট্য আনে। দ্যাটস ওয়াই এই জিনিসটা সুইটেবল না কোষের ক্ষেত্রে। তার মানে একটা কোষ থেকে যখন দুইটা কোষ তৈরি হবে তখন একটা কোষ হবে পুরা বাবা মার মতো দেখতে, আর একটা কোষ হবে একদম বিপরীত বাবা মার মতো দেখতে। সো এই সিস্টেমটা কিন্তু দ্যাটস ওয়াই সুইটেবল না। সেজন্য আমাদের এই সংরক্ষণশীল পদ্ধতি দেখা যায় না। আমাদের ক্ষেত্রে কোন পদ্ধতি দেখা যায়, আমাদের ক্ষেত্রে দেখা যায় এই জিনিসগুলো আর ঘটেই না। আমাদের ক্ষেত্রে এই একটা কোষ বিভাজিত হয়ে এই যে আমাদের দুই কোষের যে ধাপটা রয়েছে, এই দুই কোষের ধাপটা ঘটে। তার মানে নর্মাল মানবদেহের ক্ষেত্রে আমাদের এই প্যারেন্ট ডিএনএ থেকে যে ডটার ডিএনএ তৈরি হয়, এই ডটার ডিএনএতে আমাদের এই ডটার ডিএনএটা আমাদের কি হয়, প্যারেন্ট ডিএনএ 50% অলওয়েজ ক্যারি করে। সো 50% ক্যারি করে বলে এই পদ্ধতিটাকে আমরা বলি সেমি কনজারভেটিভ পদ্ধতি, বা বাংলায় বলা হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। আর আরেকটা ক্ষেত্রে দেখা যায় যে একটা ডিএনএ এর মাঝখানে ভাবে কেটে এক একটা অংশ এদিক ওদিকে চলে যায়, এক একটা অংশ এদিকে দিকে চলে যায় এবং ওই প্রত্যেকটা অংশের সাথে কিছু কিছু যুক্ত হয়। তার মানে এখানে ডিএনএটা ছিটকায় যায়। এই জন্য এই পদ্ধতিটাকে আমরা বলি বিচ্ছুরণ পদ্ধতি। সো আমাদের রেপ্লিকেশনের তিনটা পদ্ধতি আছে, একটা সংরক্ষণশীল, একটা অর্ধ সংরক্ষণশীল আর একটা অসংরক্ষণশীল। সো এই তিনটা পদ্ধতির মধ্যে মানবদেহে কোনটা দেখা যায়, এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটা দেখা যায়। এবার তোমাদের কমেন্ট উত্তর নিব। নর্মালি সব জায়গায় অর্ধ সংরক্ষণশীল হয়, সংরক্ষণশীলটা হয় না কখনো। তাহলে খেয়াল করে দেখো, সংরক্ষণ হইতে হলে কি আগে অর্ধ সংরক্ষণশীল হইয়া তারপর সংরক্ষণশীল হওয়া লাগবে না? যে অর্ধ সংরক্ষণশীল ছাড়া তো কখনো সংরক্ষণশীল হতে পারবে না। মানে ফার্স্টে এই ধাপে আসতেই হবে, তারপর তুমি যেই ধাপে ইচ্ছা সেই ধাপে যাও, ফার্স্টে তোমার এই ধাপে আসতেই হবে। তার মানে অর্ধ সংরক্ষণশীল কিন্তু তার মানে সবার ক্ষেত্রে কমন, অর্ধ সংরক্ষণশীল সবার ক্ষেত্রে কমন। সংরক্ষণশীল হলে অর্ধ সংরক্ষণশীল কমন থাকে, বাট মানবদের সব জায়গায় অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ মেথড দেখা যায়। এবং এখন দেখা গেছে পৃথিবীতে যত আবিষ্কৃত প্রাণী আছে সবার ভিতরেই মেইনলি সেমি কনজারভেটিভ মডেলই দেখা যায়। বিচ্ছুরণশীল হচ্ছে একটা ডিএনএ এর মধ্যে এই ধরনের একটা ডিএনএ জায়গায় ডিএনএটা কেটে যায়, ভেঙে যায়, ডিএনএটা ভেঙে গিয়ে এই অংশগুলো ছোট ছোট খণ্ডে তৈরি হয়। তখন এই পদ্ধতিটাকে এই খণ্ডগুলা থেকে নতুন নতুন নিউক্লিয়াস, মানে এরা হচ্ছে যে এই একটা এদিকে যায়, একটা এরকম খণ্ড খণ্ড তৈরি হয়, খণ্ড খণ্ড সংযোগ ঘটে, তখন সেই পদ্ধতিকে আমরা বিচ্ছুরণ বলে। বিচ্ছুরণ মানে কি, ছুটে যাওয়া। বিচ্ছুরণ মানে কি, ছুটে যাওয়া বা বের হয়ে যাওয়া। তখন অনেক সময় অর্ধ সংরক্ষণশীল হয়েছে না সংরক্ষণশীল হয়েছে সেটা ট্রেস করা যায় না, এই জন্য ওই পদ্ধতিটাকে আমরা বলি বিচ্ছুরণশীল পদ্ধতি। আজকে মানুষ সংখ্যা ভয়াবহ কম। আজকে তোমাদের যত মানুষ 68 মানুষ, এতটুকু মানুষ আমার জুলজি মানবদেহে ব্যাচই হয়। 65, ভেরি গুড।
ওকে, তো এটা গেল আমাদের। এখন আমরা সেমি কনজারভেটিভ পদ্ধতিটা পড়ব। হ্যাঁ, অবশ্যই এনজাইমের মাধ্যমে হয়। এনজাইমগুলো তো আমরা পড়িই নেই, এখন আমরা পড়বো এনজাইমগুলো বা সেমি কনজারভেটিভ মডেল। এখন আমরা পড়বো এনজাইম, তো আমরা পড়িই নেই তখন। আজকে এত মানুষ কম কেন? কেউ কি জানতো না যে আজকে ক্লাস হবে? নাকি প্রথম ক্লাস করে আমার বাজে ক্লাস দেখে তাদের হচ্ছে যে আর আগ্রহ নেই? আচ্ছা, আমরা এখন সেমি কনজারভেটিভ মডেলটা পড়বো। এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এইটা হচ্ছে যে তোমরা ভালো 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 করে পড়বা, ঠিক আছে? খেয়াল করো। ওকে, আমরা এখন হচ্ছে যে রেপ্লিকেশনের সেমি কনজারভেটিভ মডেলটা পড়বো। সেমি কনজারভেটিভ মডেল অফ রেপ্লিকেশন। তো আমরা রেপ্লিকেশনের সেমি কনজারভেটিভ মডেলটা পড়বো। এই সেমি কনজারভেটিভ মডেল বা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে যে রেপ্লিকেশন, এর জন্য কিছু আমাদের উপাদান প্রয়োজন হয়। কিছু কি প্রয়োজন হয়? কিছু আমাদের কি উপাদান প্রয়োজন হয়? এক নম্বরে যে জিনিসটা লাগে আমাদের হচ্ছে টেমপ্লেট বা ছাঁচ ডিএনএ। টেমপ্লেট বা ছাঁচ ডিএনএ, তার মানে আমাদের এখানে একটা ডিএনএ লাগবে। সেই ডিএনএটা আমাদের টেমপ্লেট বা ছাঁচ হবে। মানে একটা ডিএনএ, মানে আমাদের নর্মাল যে ডিএনএ থাকে সেই ডিএনএর একটা অংশ লাগবে, আমাদের একটা সিঙ্গেল সাইড লাগবে, একটা হ্যালিক্স লাগবে। ডাবল হ্যালিক্সে যে কোনো একটা সিঙ্গেল হ্যালিক্স লাগবে। তো আমাদের টেমপ্লেট বা ছাঁচ ডিএনএ লাগবে। দুই নম্বরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অসংখ্য নিউক্লিওটাইড ট্রাইফসফেট। অসংখ্য ডিঅক্সি নিউক্লিওটাইড ট্রাইফসফেট। যেমন হচ্ছে তোমার ধরো ডিঅক্সি অ্যাডেনোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি গুয়ানোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি থায়ানোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি সাইটিডিন ট্রাইফসফেট। এখন তোমরা বলতে পারো ভাইয়া এই জিনিসগুলো আসলে কি, আপনি কই পাইছেন যে ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি গুয়ানোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি থায়ানোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি সাইটিডিন ট্রাইফসফেট, এই জিনিসগুলো কোথা থেকে আসছে? এই জিনিসগুলো আসছে যে এই ধরো আমাদের একটা রাইবোজ সুগার, এইটা হচ্ছে আমাদের একটা কি রাইবোজ সুগার, ঠিক আছে? এটা আমাদের একটা রাইবোজ সুগার। এই রাইবোজ সুগারে একটা জায়গায় অ্যাডেনিন যুক্ত হচ্ছে, তার মানে কি এটা হচ্ছে অ্যাডেনিন আর রাইবোজ সুগার আছে। এবং এটা কোন ধরনের রাইবোজ সুগার? ডিঅক্সি রাইবোজ সুগার। তো আমরা জানি সুগার এবং নাইট্রোজেনাস বেস একসাথে আমরা কি বলি? নিউক্লিওসাইড বলি। তার মানে এটার নাম কি হবে? ডিঅক্সি অ্যাডিনোসিন নিউক্লিওসাইড। এখানে কি আছে আমাদের? এখানে আমাদের আছে হচ্ছে ধরো ডিঅক্সি রাইবোজ সুগার প্লাস অ্যাডেনিন। আমরা জানি সুগার আর নাইট্রোজেনাস বেস থাকলে এদের আমরা বলি নিউক্লিওসাইড। সুগার এবং নাইট্রোজেনাস বেস আছে, সুগার প্লাস হচ্ছে পেন্টোজ সুগার প্লাস হচ্ছে নাইট্রোজেনাস বেস, পুরো জিনিসটাকে আমরা কি বলি? নিউক্লিওসাইড। আর এই ডিঅক্সি রাইবোজ সুগার আর অ্যাডেনিন যদি থাকে তার মানে এটাও একটা নিউক্লিওসাইড। ডিঅক্সি রাইবোজ সুগার যেহেতু আছে তার মানে এটা কি নাম হবে? ডিঅক্সি অ্যাডেনোসাইড বলতে পারি, বা ডিঅক্সি অ্যাডেনো নিউক্লিওসাইডও বলা যায়, ঠিক আছে? এখন যখন এখানে একটা ফসফেট যুক্ত হবে, ধরো এই 5 নম্বর কার্বনে একটা ফসফেট যুক্ত আছে, তার মানে ফসফেট যখন যুক্ত হয়ে গেল তখন আমরা তাকে কি বলতে পারবো? তখন আমরা তাকে বলবো নিউক্লিওটাইড। ঠিক তেমনি এটার নাম কি চলে আসবে? ডিঅক্সি অ্যাডেনো। ডিঅক্সি অ্যাডেনো। এখানে কয়টা ফসফেট যুক্ত আছে? একটা ফসফেট যুক্ত রয়েছে। সো ডিঅক্সি অ্যাডেনো। নিউক্লিওটাইড কথাটা না ইউজ করে আমি এখানে ইউজ করতে পারি যে ডিঅক্সি অ্যাডেনোসিন ট্রাইফসফেট ইউজ করতে পারি। ঠিক তেমনি এখানে আমরা ইউজ করতে পারি ডিঅক্সি অ্যাডেনোসিন মনোফসফেট। একটা ফসফেট রয়েছে সেজন্য আমরা ডিঅক্সি অ্যাডেনোসিন মনোফসফেট টার্মটা ইউজ করতে পারি। এখন তোমরা বলবা যে ভাইয়া তাহলে নিউক্লিওটাইড টার্মটা কই গেল? নিউক্লিওটাইড টার্মটা আমরা আলাদাভাবে আর উল্লেখ করা লাগছে না। কেন লাগছে না? ডিঅক্সি দ্বারা বুঝাচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার।
অ্যাডেনো দ্বারা কি বোঝাচ্ছে? অ্যাডেনো দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে অ্যাডেনোসিন নাইট্রোজেনাস বেস রয়েছে। মনোফসফেট দ্বারা কি বোঝাচ্ছে? এখানে আমাদের একটা সিঙ্গেল ফসফেট রয়েছে। সো এই জিনিসগুলো আমাদের কেন দরকার হয়? এই জিনিসগুলো আমাদের দরকার হয় কারণ হচ্ছে আমরা এই যে একটা ডিএনএ সূত্র থাকবে অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, এদের পাশে যে আসবে আরেকটা ব্যাকবোন, এই যে ব্যাকবোনটা যুক্ত হবে থায়ামিন। থায়ামিন মানে নাইট্রোজেনাস বেস। এই জায়গায় নিশ্চয়ই কি আছে? এই জায়গায় নিশ্চয়ই সুগার আছে, তাই তো? এই জায়গায় সুগার না থাকলে তো হবে না। এই সুগারের এখানে অবশ্যই কি আছে? ফসফেট আছে। দ্যাট মিনস পুরাটা মিলে একটা কি? পুরাটা মিলে একটা নিউক্লিওটাইড হইতে হবে। সো দ্যাটস ওয়াই আমাদের ডিঅক্সি নিউক্লিওটাইড লাগবে। ট্রাইফসফেট মানে এদের প্রত্যেকের সাথে 3টা ফসফেট যুক্ত থাকবে। আমি যেগুলো দেখাইছি ওগুলো মনোফসফেট ছিল। সো এটা অসংখ্য ডিঅক্সি নিউক্লিওটাইড লাগবে আমাদের, কারণ এই একটা ছাঁচের পাশে যারা আসবে তারা অবশ্যই আমাদের এরা ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি গুয়ানোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি থায়ামিন ট্রাইফসফেট, ডিঅক্সি সাইটিডিন ট্রাইফসফেট। এরপর আমাদের যেটা লাগবে সেটার নাম হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্স। রেপ্লিকেশন কমপ্লেক্স, রেপ্লিকেশন কমপ্লেক্স বা যেটাকে আমরা বলি হচ্ছে রেপ্লিসোম বলি। এই রেপ্লিকেশন বা রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজম হচ্ছে যে বাঞ্চ অফ এনজাইম, অনেকগুলো এনজাইম মিলে রেপ্লিকেশন কমপ্লেক্স বা আমাদের যাকে বলে রেপ্লিজোম তৈরি করে। এর মধ্যে কি কি থাকে এদের নাম আমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে এখন। প্রথমে থাকে যেটা, তাকে আমরা বলি ডিএনএ হেলিকেজ। হেলিকেজ বাবাজি খুব ক্রুয়েল হয়। ডিএনএ হেলিকেজ খুব ক্রুয়েল হয়, খুব নিষ্ঠুর হয়। সে একটা সুখের পরিবার ভেঙে দেয়। একটা ডিএনএ একটা সুখের পরিবার, সেই সুখের পরিবার ভেঙে দেয়। সো পরিবার ভাঙতে গেলে বন্ধনের মধ্যে ফাটল ধরাইতে হবে, যে দুইজনের মনের মিলের মধ্যে ফাটল ধরাইতে হবে। সো হেলিকেজ মনের মিলে ফাটল ধরায়। মনের মিল এখানে কি দ্বারা থাকে? হাইড্রোজেন বন্ধন দ্বারা থাকে। তার মানে হেলিকেজ আমাদের কি দ্বারা ফাটল ধরায়? হাইড্রোজেন বন্ধন এর মধ্যে হাইড্রোজেন বন্ধন ভাঙে। তার মানে হেলিকেজের মধ্যে হওয়া আছে তো, এই জন্য সে হাইড্রোজেন নিয়েই কাজ করে। তার মানে হেলিকেজ কোন বন্ধন ভাঙে? হেলিকেজ হাইড্রোজেন বন্ধন ভাঙে। ডিএনএ যে হেলিকেজ সে কোন বন্ধন ভাঙে? সে হচ্ছে হাইড্রোজেন বন্ধন ভাঙতে সাহায্য করে। কাদের হাইড্রোজেন বন্ধন? ডাবল স্ট্র্যান্ডের হাইড্রোজেন বন্ধন ভাঙে। ডাবল স্ট্র্যান্ডের হাইড্রোজেন বন্ধন ভাঙে। তো ডিএনএ হেলিকেজ হচ্ছে ডাবল স্ট্র্যান্ডের হাইড্রোজেন বন্ধন ভাঙে। এখন ডিএনএ হচ্ছে একটা পেঁচানো জিনিস। ডিএনএ হচ্ছে একটা পেঁচানো জিনিস। পেঁচানো জিনিস তো আমার এখানে পাচ্ছি না। আচ্ছা, এটাই দেখো, এই ধরো এরকম ডিএনএ হচ্ছে এরকম একটা পেঁচানো জিনিস। সো আমি যখন করতে যাব কি, ধরো আমি যখন প্যাচটা নিয়ে টানাটানি করব বেশি, তখন কি হবে? প্যাচটা যখন খুলতে যাবো, এই যে ধরো খোলার জন্য আমি টান দিচ্ছি, তখন কি হবে? এই জায়গায় বেশি প্যাচ লেগে গেল না? আরো প্যাচটা আমি খোলার জন্য টান দিচ্ছি, তো এখানে কি হয়ে গেছে? বেশি প্যাচ লেগে গেছে। তার মানে সুপার কয়েলিং হচ্ছে। সো ডিএনএ এর মধ্যে ডাবল স্ট্র্যান্ডটা যখন খুলতে যায়, তখন যদি কেউ পাটের দড়ি খুলে থাকো, পাটের দড়ি খুলতে গেলে দেখবে কি খুলতে খুলতে পেছনের দিকে একটা বড় প্যাচ লেগে যায়। যেমন এখানে পেছনের দিকে প্যাচ লেগে গেছে। সো এরকম দেখা যায় ডিএনএটা যখন খুলতে যায়, তখন ডিএনএ পেছনের দিকে অতিমাত্রায় একটা প্যাচ লেগে যায়। সেই অতিমাত্রায় প্যাচটাকে ডিএনএ গুলা গিয়ে, কিছু এনজাইম আছে গিয়ে গিয়ে ভাবে কেটে দেয়। সো অতিমাত্রায় প্যাচ প্রিভেন্ট করার জন্য একটা এনজাইম দরকার হয়, তাকে বলা হয় গাইডেজ বা ট্রপো আইসোমারেজ। তার মানে নেক্সট আমার যে এনজাইমটা লাগে তার নাম হচ্ছে যে আমাদের ট্রপো আইসোমারেজ বা গাইডেজ। ট্রপো আইসোমারেজ বা গাইডেজ যেটা রয়েছে, ট্রপো আইসোমারেজ বা গাইডেজ এর কাজ কি? ট্রপো আইসোমারেজ বা গাইডেজের কাজ হচ্ছে অতিমাত্রায় পেঁচানো থেকে রক্ষা করে, যে ডিএনএটা যেন পেছনে গিয়ে অতিমাত্রায় পেঁচায় না যায় সেইটা ও মেনটেন করে। অতিমাত্রায় পেঁচানো রক্ষা করে। তারপর আমাদের ডিএনএটা যখন প্যাচ খোলে, ডিএনএর মধ্যে প্রচন্ড প্রবল প্রেম তাদের মধ্যে, এই প্রেমের বন্ধন ভাঙছে হেলিকেজ। কিন্তু প্রেম যদি সত্যি হয়, দুইজনের মাঝখানে কি দূরত্ব থাকবে? না, তারা আবার জোড়া লেগে যেতে যাবে। ডিএনএটা যখন প্যাচ খোলে তখন ডিএনএ আবার জোড়া লেগে থাকতে চায়। তো তখন একজনকে দরকার হয় যে জোড়া লাগতে দিবে না, যে সিঙ্গেল থাকতে সাহায্য করবে। যখন দেখা যায় যে অনেকের রিলেশন ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর কিছু ফ্রেন্ড থাকে, সেই ফ্রেন্ড উৎসাহ দেয়, না তো সিঙ্গেল থাক, সিঙ্গেল লাইফই অনেক ভালো। তাহলে সিঙ্গেল থাকার জন্য যে উৎসাহ দিচ্ছে, মানে সিঙ্গেল স্ট্র্যান্ড থাকার জন্য একজন উৎসাহ দিবে, তাকে বলা হয় SSBP।
এর ফুল ফর্ম হচ্ছে সিঙ্গেল, এর ফুল ফর্ম কি? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং যে প্রোটিন রয়েছে একে আমরা বলি এসএসবিপি। নাম থেকেই বোঝা যায়, কাজ আর লিখবো না। এ হচ্ছে পুনরায় জোড়া লাগা থেকে আটকায়, যে ফ্রেন্ডে বলে যে না তুই ভুলেও আর আগের রিলেশনে ফিরে যাস না, তুই আলাদা থাক, লাইক দ্যাট সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এসএসবিপি কাজ করে। এরপর হচ্ছে প্রাইমেজ, ডিএনএ প্রাইমেজ, ডিএনএ প্রাইমেজ। এই যে ডিএনএ প্রাইমেজ নামক যে এনজাইম রয়েছে, এই এনজাইমটা আমাদের প্রাইমার যুক্ত করে, প্রাইমার যুক্ত করে। ডিএনএ রেপ্লিকেশনে এই প্রাইমারটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করছি, বাট প্রাইমার ইজ এ আরএনএ। সো ডিএনএ রেপ্লিকেশনে প্রাইমার একটা ইম্পর্টেন্ট জিনিস। প্রাইমার জিনিসটা কি? আমার প্রাইমার জিনিসটা হচ্ছে শর্ট সিকোয়েন্স অফ আরএনএ। সো প্রাইমার হচ্ছে আমাদের শর্ট সিকোয়েন্স অফ আরএনএ। ডিএনএ রেপ্লিকেশনে আরএনএ একটা প্রয়োজন হয়, সেটা হচ্ছে এই প্রাইমার। প্রাইমারটা হচ্ছে একটা শর্ট সিকোয়েন্স অফ আরএনএ। এটা প্রায় 10টা নিউক্লিওটাইড নিয়ে গঠিত, প্রায় 10 নিউক্লিওটাইড নিয়ে এই প্রাইমারটা গঠিত। নিচের লেখা দেখা যাচ্ছে কিনা জানি না, যদি দেখা না যায় আমার কথাটা শোনো, যে প্রাইমার শর্ট সিকোয়েন্স অফ আরএনএ, এটা কয়টা নিউক্লিওটাইড নিয়ে গঠিত? প্রায় 10টা নিউক্লিওটাইড নিয়ে গঠিত। সো এই প্রাইমারটা যুক্ত করে। সো এই প্রাইমারটা কেন দরকার? ডিএনএ রেপ্লিকেশনের সময় না এই রেপ্লিকেশন কমপ্লেক্সের যে এনজাইমগুলো আছে তারা বুঝতে পারে না যে রেপ্লিকেশন কোথা থেকে শুরু করবে। সো তারা যখন বুঝতে পারে না তখন তাদের দিক নির্দেশনা দেয় এই প্রাইমার। তো একটা ডিএনএর সাথে যখন এসে প্রাইমার যুক্ত হয়, প্রাইমার যুক্ত হলেই তখন আমাদের ঠুস 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 করে হচ্ছে রেপ্লিকেশন স্টার্ট হয়ে যায়। তো প্রাইমারটা এরকম, প্রাইমারের মধ্যে দেখা যায় এরকম থাকে প্রাইমার, যেহেতু একটা আরএনএ শর্ট সিকোয়েন্স অফ আরএনএ, প্রাইমারে একটা 5 প্রাইম থাকে, একটা 3 প্রাইম থাকে। সো প্রাইমারের 3 প্রাইমটা খুব স্পেশাল। প্রাইমারের 3 প্রাইমটা খুব স্পেশাল কারণ এই প্রাইমারের 3 প্রাইমে একটা হচ্ছে OH প্রান্ত থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। প্রাইমারের 3 প্রাইম প্রান্তে মুক্ত OH থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। একটা ডিএনএর সাথে এসে ধরো এই একটা বিশাল আমার হাত হচ্ছে ডিএনএ একটা স্ট্র্যান্ড। এখন আমার এখানে এনজাইম কাজ করতেছে, এনজাইম বুঝতেছে না কোনোভাবে কোথায় যাবে, কোথায় কাজ করবে, কি করবে, তখন এই ধরো এই যে প্রাইমারটা এসে যুক্ত হলো। এই প্রাইমারটা এটা হচ্ছে একটা প্রাইমার। তাহলে ধরো এই যে পেছনের অংশটা এটা 5 প্রাইম, মুখ্যটা হচ্ছে 3 প্রাইম। 3 প্রাইমটা কি? একটা মুক্ত OH। এই মুক্ত OH দেখে আরেকটা নিউক্লিওটাইড স্ট্র্যান্ড আকৃষ্ট হয়। সো আমাদের যে রেপ্লিকেশন স্টার্ট হবে, ধরো আমাদের হাতের এই জায়গা থেকে আমাদের এই প্রাইমারটা যুক্ত হলো, তার মানে আমাদের নতুন যে নিউক্লিওটাইড বেসগুলো আসবে তারা এসে কার সাথে যুক্ত হবে? এই 3OH প্রান্তের সাথে যুক্ত হবে। দ্যাটস ওয়াই এই 3OH প্রান্ত এত ইম্পর্টেন্ট, এবং প্রাইমারের এই কথাটা অনেক ইম্পর্টেন্ট। আবার বলতেছি যে ডিএনএ যে প্রাইমেজ আছে, সেই প্রাইমেজ একটা এনজাইম যুক্ত করে যার নাম হচ্ছে প্রাইমার। সেই প্রাইমারটা হচ্ছে শর্ট সিকোয়েন্স অফ আরএনএ। আরএনএ শর্ট সিকোয়েন্স, ছোট্ট একটা আরএনএ, প্রায় 10টা নিউক্লিওটাইড থাকে এই জায়গায়। এই প্রাইমারটা আরএনএ যেহেতু 1 স্ট্র্যান্ড, আরএনএ মানে সিঙ্গেল স্ট্র্যান্ড, মানে 3 প্রাইম টু 5 প্রাইম থাকবে, ডিএনএ ডাবল স্ট্র্যান্ড, সো 3 প্রাইম টু 5 প্রাইম থাকে। সো এর 5 প্রান্ত আর 3 প্রান্ত থাকে। এই 3 প্রাইমের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক হচ্ছে এই 3 প্রাইমে মুক্ত OH আছে। এই মুক্ত OH হচ্ছে কাকে আকৃষ্ট করে? এই মুক্ত OH আকৃষ্ট করে হচ্ছে নিউক্লিওটাইডকে। সো নতুন নতুন নিউক্লিওটাইড আইসা এই মুক্ত OH প্রান্তের সাথে যুক্ত হয়ে হয়ে আমাদের ডিএনএ চেইনটাকে ইলংগেশন করে। সো ডিএনএ চেইন ইলংগেশন হয় কিন্তু এই প্রান্ত থেকে। দ্যাটস ওয়াই আমাদের নতুন যে স্ট্র্যান্ডটা তৈরি হবে, সেটা তৈরি হবে 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে। নতুন স্ট্র্যান্ডটা কোন ডিরেকশনে তৈরি হবে? 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে। মাথায় রাখতে হবে ডিএনএ নতুন যে স্ট্র্যান্ডটা তৈরি হবে রেপ্লিকেশনের সময়, সেটা কোন সাইডে তৈরি হবে? 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ড। আবারও বলতেছি ডিএনএ যে রেপ্লিকেশন হবে সেটা কোন সাইডে স্ট্র্যান্ড হবে? 5 প্রাইম টু 3 প্রাইম হবে। আবারও বলতেছি ডিএনএ যে রেপ্লিকেশনের নতুন যে স্ট্র্যান্ডটা তৈরি হবে সেটা কোন পাশে তৈরি হবে? 5 প্রাইম টু 3 প্রাইম প্রান্তে তৈরি হবে। ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে এটা ধরো একটা ডিএনএ, এই ডিএনএ এর মধ্যে তুমি প্রাইমার যুগ, এটা হচ্ছে যে ধরো 3 প্রাইম টু 5 প্রাইম, এটা হচ্ছে ধরো 5 প্রাইম টু 3 প্রাইম। এখন তুমি চাচ্ছ
যে নতুন একটা স্ট্র্যান্ড তৈরি হোক, তখন তোমার পাশে এসে এই ভাইজান এসে দাঁড়াবে। এই ভাইজান এসে যখন দাঁড়াবে তখন এটা 5 প্রাইম আর এটা 3 প্রাইম, কিন্তু 3 প্রাইমে কি আছে, OH আছে, মুক্ত OH। এই OH দেখে এখানে একের পর এক নিউক্লিওটাইড যুক্ত হতে থাকবে। সো আমাদের নতুন ডিএনএর যে সূত্রটা তৈরি হবে যে ছাঁচ ব্যবহার করে, সেই নতুন ছাঁচ ব্যবহার করে নতুন যে স্ট্র্যান্ডটা তৈরি হবে সেটা সব সময় কোন ডিরেকশনে থাকবে, 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে থাকবে। অলওয়েজ কোন ডিরেকশনে থাকবে, 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে থাকবে। এটা মাথায় ঢুকায় ফেলো, আজকে ঢুকায় ফেলো যে নতুন যে স্ট্র্যান্ড তৈরি হবে সেটা কোন ডিরেকশনে থাকবে, 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে থাকবে। আবারও বলতেছি, নতুন যে স্ট্র্যান্ড তৈরি হবে সে কোন ডিরেকশনে থাকবে, 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে থাকবে। এবং এটাকে আমরা কি বলি, প্রাইমার। তাহলে আমরা কি কি পাইলাম খেয়াল করো, আমরা পাইলাম প্রথমে হেলিকেজ। হেলিকেজ কি করবে, বন্ধন ভাঙতে সাহায্য করে, হাইড্রোজেন বন্ধন ভেঙে দেয়। ভাঙার পর হচ্ছে পেছনে গিয়ে অতিমাত্রায় পেঁচায়া যায় একটা জায়গায়, সেই জায়গায় কে কাজ করে, টপোআইসোমারেজ বা গাইরেজ, অতিমাত্রায় পচানোটাকে সে কেটে 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 করে দেয়। তোমাদের বইয়ে এই জিনিসগুলো ভুল থাকতে পারে, খুব সুন্দর আলিম স্যারের বইয়ে গাইরেজকে কি কাজে জানি দিচ্ছে, বইটা দেখার কোনো দরকার নেই। SSBP যেটা, তাকে আমরা বলি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এ কি করবে, স্ট্র্যান্ডগুলোকে আলাদা রাখে, জোড়া রাখতে দেয় না। প্রাইমেজটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ডিএনএ প্রাইমেজ যেটা আছে সেই প্রাইমেজটা হচ্ছে আমাদের, এই জন্য ডিএনএ কথাটা ইউজ করে না, শুধু প্রাইমেজ ইউজ করে। প্রাইমেজ যে আছে সেই প্রাইমার যুক্ত করে। প্রাইমার কি, প্রাইমার ইজ আরএনএ, শর্ট সিকোয়েন্স অফ আরএনএ। কয়টা সিকোয়েন্স থাকতে পারে, 10টা সিকোয়েন্স থাকতে পারে। এবং এটা কত হয়, 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে হয়। 3 প্রাইম প্রান্তে মুক্ত কি থাকে, OH থাকে, যে OHটা নিউক্লিওটাইডগুলোকে যুক্ত হতে আকৃষ্ট করে। দ্যাট মিনস আমাদের নতুন স্ট্র্যান্ড গঠিত হতে সাহায্য করে। সো নতুন যে স্ট্র্যান্ড গঠিত হবে অলওয়েজ কোন সাইডে হবে, 5 প্রাইম টু 3 প্রাইমে হবে। সো এছাড়াও আমাদের আরো কিছু এনজাইম দরকার হয়, সেই এনজাইমগুলোর কথা বলতেছি। উপরের অংশ মুছে দিলাম। তারপর আমাদের আরেকটা এনজাইম দরকার হয় যাকে আমরা বলি ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ, এটা মেইন একটা এনজাইম, ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, ডিএনএ পলিমারেজের ক্ষেত্রে আমাদের দুইটা কথা খুবই ইম্পর্টেন্ট। ডিএনএ পলিমারেজ আদিকোষ আর প্রকৃত কোষ, দ্যাট মিনস ব্যাকটেরিয়া আর মানুষের ক্ষেত্রে এই ডিএনএ পলিমারেজটা ভিন্ন, আদিকোষ আর প্রকৃত কোষ। আদিকোষের ক্ষেত্রে ডিএনএ পলিমারেজ থাকে একটা, আদিকোষের ক্ষেত্রে ডিএনএ পলিমারেজ কয়টা থাকে, একটা। প্রকৃত কোষে ডিএনএ পলিমারেজ কয়টা থাকে, প্রকৃত কোষে ডিএনএ পলিমারেজ থাকে 3টা। মাথায় ঢুকায় ফেলো আজকে, আদিকোষে ডিএনএ পলিমারেজ কয়টা থাকে, একটা। প্রকৃত কোষে ডিএনএ পলিমারেজ কয়টা থাকে, 3টা। তার মানে ডিএনএ পলিমারেজের টাইপ হবে 1, টাইপ 2, টাইপ 3। সো দুর্ভাগ্যবশত টাইপ 2 নিয়ে আমাদের বইয়ে প্লাস ইন্টারন্যাশনাল বইয়ে সেভাবে কিছু বলা নাই, কারণ টাইপ 2টা সেরকম হচ্ছে যে কোনো ইম্পর্টেন্ট জায়গায় টাইপ 2টা দরকার হয় না। সো টাইপ 3 আর টাইপ 1 এই দুইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিএনএ পলিমারেজের ক্ষেত্রে। ডিএনএ পলিমারেজের যে টাইপ 3টা হচ্ছে যে এই যে আমাদের 5 প্রাইম টু 3 প্রাইমে একটা আরএনএ যুক্ত হইলো। আরএনএ যুক্ত হওয়ার পর কি, এখানে যে OH যে প্রান্ত থাকে, মুক্ত 3OH প্রান্ত, এখানে যে নিউক্লিওটাইড আকৃষ্ট হয়, এই নিউক্লিওটাইডগুলোকে যুক্ত করতে কে সাহায্য করে, এই টাইপ 3 পলিমারেজ যেটা আছে, টাইপ 3 পলিমারেজ। টাইপ 3 পলিমারেজের কাজ কি, টাইপ 3 পলিমারেজের কাজ হচ্ছে যে নিউক্লিওটাইডের অণুগুলাকে 5 প্রাইম টু 3 প্রাইম নির্দেশিত স্ট্র্যান্ডে যুক্ত করা। ওকে, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ আমার কাছে মনে হয় যে এই পুরো ডিএনএ পলিমারেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডিএনএ পলিমারেজ 3টা আমাদের প্রুফ রিডিং করতে পারে। ডিএনএ প্রুফ রিডিং, এটা না থাকলে যে পৃথিবীতে কি হয়ে যাইতো মানে কল্পনাও করা যায় না, কারণ ডিএনএ রেপ্লিকেশন বিশাল বড় একটা ধাপ, এই ধাপে কোথাও ভুল হইতেই পারে। সো এই ভুলটাকে আটকানোর জন্য, কোথাও যেন ভুল না হয়, দ্যাটস ওয়াই যে জিনিসটা করা হয় প্রুফ রিডিং করা হয়, যে ডিএনএ এর সাথে এক জায়গায় অ্যাডেনিনের জায়গায় সাইটোসিন লেগেই যেতে পারে। সো প্রুফ রিডিং করে পরে ঠিক করা হয়। সো ডিএনএ এটা একটা স্পেশাল ক্রাইটেরিয়া, ডিএনএ রেপ্লিকেশনে প্রুফ রিডিং হয়। দ্যাটস ওয়াই একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরির সময় খুব বেশি চেঞ্জ হয় না। ডিএনএ এর মধ্যে স্থায়ী পরিবর্তনকে আমরা কি বলি, মিউটেশন বলি। সো মিউটেশন কিন্তু সহজে হবে না, কারণ কি প্রুফ রিডিং আছে। যদি প্রুফ রিডিং কোনো কারণে ব্যাঘাত হয় তখনই কিন্তু আমাদের ক্যান্সার হবে। এবং আমাদের যে ডিএনএ ভাইরাসগুলোর মধ্যে কিন্তু আমরা খুব বেশি চেঞ্জ দেখতে পাই না, কিন্তু আরএনএ ভাইরাস বা করোনা ভাইরাস আমাদের এত বিপদ করতেছে কেন, করোনা ভাইরাস এটা ক্লাস শেষে জানাবো যে করোনা ভাইরাসের এত বিপদ কেন, করোনা ভাইরাস কেন আমাদের এত ঝামেলা করতেছে। কারণ হচ্ছে
এই আরএনএ ভাইরাস, একটা আরএনএ থেকে যখন আরেকটা আরএনএ তৈরি হবে তখন কিন্তু সেখানে প্রুফ রিডিং নাই, আরএনএ পলিমারেজের কিন্তু প্রুফ রিডিং ক্ষমতা নাই। সো আরএনএ পলিমারেজ যেহেতু প্রুফ রিডিং করতে পারে না, সো একটা আরএনএ থেকে আরেকটা আরএনএ তৈরির মধ্যে কিছু নিউক্লিওটাইডে চেঞ্জ থাকতেই পারে। কিছু নিউক্লিওটাইড চেঞ্জ মানে পুরো প্রাণীর প্রকৃতিতে চেঞ্জ, প্রকৃতিতে চেঞ্জ মানে অনেকগুলো করোনা ভাইরাসের স্ট্রেইন তৈরি হবে। বাংলাদেশেই কিন্তু প্রায় 90 প্রজাতির করোনা ভাইরাসের স্ট্রেইন পাওয়া গেছে, ঠিক আছে। সো প্রুফ রিডিং করার ক্ষমতাটা খুবই ইম্পর্টেন্ট কাজ। আর ডিএনএ পলিমারেজ 1 যেটা আছে, ডিএনএ পলিমারেজ 1 হচ্ছে কি প্রাইমার, প্রাইমার হচ্ছে একটা আরএনএ। এখন একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হবে, সেখানে কি আরএনএ কে থাকতে দেওয়ার কোনো জায়গা আছে? আরএনএ কি থাকতে দিবে কোনোভাবে? নো, আরএনএ কে আমি থাকতে দিব না। সো কাজ শেষে আরএনএ কে বের করে দেয়। এটার কাজ করে কে? এই ডিএনএ পলিমারেজ 1। ডিএনএ পলিমারেজ 1 এর কাজ হচ্ছে আমাদের এই রেপ্লিকেশন শেষে প্রাইমারকে অপসারণ, রেপ্লিকেশন শেষে কাকে অপসারণ করে? প্রাইমারকে অপসারণ করা হচ্ছে এই ডিএনএ পলিমারেজ 1 এর কাজ। ডিএনএ পলিমারেজ 2 এর কাজটা ক্রস না, এটা আননোন এখনো হচ্ছে, যে সেইভাবে এটার কাজটা গুরুত্বপূর্ণ না, দ্যাটস ওয়াই এটার কাজটাকে সেভাবে উল্লেখ করা হয় না। এছাড়া আরেকটা এনজাইম আছে যার নাম হচ্ছে লাইগেজ। লাইগেজগুলা কি করে? লাইগেজগুলা হচ্ছে আমার কিছু খণ্ডকে যুক্ত করে। এই খণ্ডগুলোর নাম ওকাজাকি খণ্ড। এই খণ্ডগুলো আসলে কি, এটা আমরা যখন রেপ্লিকেশন পুরোটা পড়তে যাব তখন আমরা বুঝবো এই খণ্ডটাকে কি বলা হয়, ওকাজাকি খণ্ড। এই ওকাজাকি খণ্ডের মধ্যে সংযোগকারী কে কাজ করে? এই লাইগেজ এনজাইম ওকাজাকি খণ্ডগুলা সংযোগ করতে সাহায্য করে। ওকাজাকি খণ্ড কি সেটা বুঝাবো। সো এখন কেউ আবার প্রশ্ন করো না ওকাজাকি খণ্ড কি, ওকাজাকি খণ্ড বুঝাবো। সো এতটুকুর মাঝখানে তোমাদের কোনো সমস্যা থাকলে বলো। প্রাইমেজ নাকি বোঝে নাই? আচ্ছা, গাইরেজ যদি ডিএনএ কে কেটে দেয় তাহলে ডিএনএ ক্ষতিগ্রস্ত হবে না। ডিএনএ যেখানে কাটে এটা পেছনে কাটে, যেন ডিএনএটা অতিমাত্রায় প্যাচ না লাগে, ডিএনএটা যেন খুলতে পারে। ডিএনএটা যদি না খোলে রেপ্লিকেশন তো থেমে যাবে, ডিএনএ তো খুলতে হবে। সো খোলাটা নিয়ন্ত্রণ করে এসএসবিপি, এসএসপিও বলে না, না এসএসবিপি কে আমি যতটুকু জানি এসএসবিপি কে এসএসবিপি বলে, এসএসএসপি বলে কিনা আমি জানি নাই কখনো। প্রাইমারটা মুমতাইন আমি বোঝে নেই, এখন বুঝতে পারছো না? এখনো বোঝো নেই? লাস্টে তো আবার বললাম প্রাইমারের কথা। প্রাইমারটা আবার রেপ্লিকেশনের টাইমে আবার বুঝাবো। প্রুফ রিডিংটা হচ্ছে ডিএনএ তৈরির সময় অনেক সময় ধরো অ্যাডেনিনের সাথে থায়ামিন লাগবে, থায়ামিনের জায়গায় ধরো অ্যাডেনিনের সাথে সাইটোসিন লেগে গেল, এত বিশাল বড় একটা প্রসেস, এই পুরো প্রসেসে লেগে যেতেই পারে। সো দ্যাটস ওয়াই সেই টাইমে আমাদের কি করা লাগবে? সেই টাইমে আমাদের প্রুফ রিডিং করা লাগবে। সো একবার রেপ্লিকেশন হওয়ার পর এই আমাদের ডিএনএ পলিমারেজ 3 পুরো জায়গাটা জুড়ে এসে ঘোরাফেরা করে দেখে যে আমাদের কোথাও কোনো ভুল আছে কিনা। যদি ভুল থাকে সাথে সাথে সেটাকে ঠিক করে দেয়, এটাকে আমরা বলি প্রুফ রিডিং, ঠিক আছে? ওকে, এবার আসো রেপ্লিকেশনের মধ্যে। না ক্লাস শেষ না তো, রেপ্লিকেশন তো পড়াইনি এতক্ষণ, জাস্ট রেপ্লিকেশনে কি কি লাগবে সেটা পড়াইছি। আচ্ছা, রেপ্লিকেশনটা খেয়াল করো। ধরো এটা একটা ডিএনএ ডাবল স্ট্র্যান্ড, এরকম ডিএনএটার সিঙ্গেল স্ট্র্যান্ড হয়ে গেল, ভেঙে গেছে মাঝখানে, বা ডিএনএর একটা বিন্দু থেকে রেপ্লিকেশন হওয়া শুরু হয়। ডিএনএর যে বিন্দুটা থেকে রেপ্লিকেশন হওয়া শুরু হবে, এই বিন্দুটা থেকে ধরো রেপ্লিকেশন স্টার্ট হলো। ডিএনএর যে বিন্দু থেকে রেপ্লিকেশন স্টার্ট হয় তাকে আমরা বলি হচ্ছে অডি, তাকে আমরা কি বলি? অডি। ডিএনএর যে বিন্দু থেকে রেপ্লিকেশন শুরু হয় তাকে আমরা বলি অডি। অডি মানে হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন, অরিজিন অফ রেপ্লিকেশন।
একে আমরা কি বলি অরিজিন অফ রেপ্লিকেশন। এই যে অরি বা অরিজিন অফ রেপ্লিকেশন আছে এটা মেইনলি অ্যাডেনিন আর থায়ামিন যে বন্ধনটা আছে সেই অ্যাডেনিন আর থায়ামিন বন্ধনটা কোন এনজাইম দ্বারা ভাঙে তোমরা অলরেডি জানো যে হাইড্রোজেন বন্ধনের মধ্যে কাতিলকে, হাইড্রোজেন বন্ধনের কিলারকে, হাইড্রোজেন বন্ধনের কিলার হচ্ছে হেলিকেজ এনজাইম। কি এনজাইম? হেলিকেজ এনজাইম। তার মানে আমাদের ডিএনএ রেপ্লিকেশনের সময় একটা বিন্দু থেকে রেপ্লিকেশন শুরু হয়, সেই বিন্দুটাকে বলা হয় আমরা অরিজিন অফ রেপ্লিকেশন। সেই জায়গায় অ্যাডেনিন এবং থায়ামিনের মধ্যে যে হাইড্রোজেন বন্ধন রয়েছে সেই হাইড্রোজেন বন্ধনটা ভেঙে রেপ্লিকেশনটা শুরু হয়। সো এই যে চেইনটা আছে, চেইনটা ক্রমাগত এই হাইড্রোজেন বন্ধনটা, তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে আমাদের এটা অরি না, আচ্ছা যে বিন্দু থেকে রেপ্লিকেশন শুরু হয় তাকে আমরা বলি অরিজিন অফ রেপ্লিকেশন বা অরি, মানে এই পাশ থেকে ব্যাপারটা হবে ছবিটা, ওকে এই পাশ থেকে হবে, ওকে। তো এখান থেকে আমার রেপ্লিকেশন শুরু হয়েছে, রেপ্লিকেশন শুরু হয়ে হেলিকেজ এনজাইম এদিকে যাচ্ছে বা হেলিকেজ এনজাইম গিয়ে আমাদের হচ্ছে যে এই ওয়াই আকৃতির একটা গঠন তৈরি করে, এরকম ধরে একটা ওয়াই আকৃতির গঠন তৈরি হবে। এই ওয়াই আকৃতির যে গঠনটা তৈরি হয় এটাকে আমরা বলি রেপ্লিকেশন ফর্ক। এই ওয়াই আকৃতির যে গঠন তৈরি হয়, ওয়াই আকৃতির গঠনটাকে আমরা কি বলি? রেপ্লিকেশন ফর্ক। এটাকে আমরা কি বলি? ওয়াই আকৃতির যে গঠন তৈরি হয় তাকে আমরা কি বলি? রেপ্লিকেশন ফর্ক বলি। এই জায়গাটা ভালো করে খেয়াল করো। তার মানে একটা বিন্দু থেকে আমাদের রেপ্লিকেশন স্টার্ট হইলো, রেপ্লিকেশন স্টার্ট হওয়ার পর সেই বিন্দুটাকে আমরা কি বলি? অরিজিন অফ রেপ্লিকেশন বা অরি বলি। এবং এইভাবে এরকম একটা ওয়াই আকৃতির অংশ ধরো খুলে গেছে, এরকম একটা ওয়াই আকৃতির অংশ খুলছে, এই ওয়াই আকৃতির অংশ খোলার পর আমরা এটাকে বললাম রেপ্লিকেশন ফর্ক বললাম, এবং হচ্ছে এখান থেকে আমাদের রেপ্লিকেশন শুরু হবে। এখন খেয়াল করে দেখো যে জিনিসটা হয়, তার মানে আমাদের যে এনজাইমগুলো ছিল, প্রথমে আমাদের এনজাইম ছিল হেলিকেজ, সেই হেলিকেজ আমার কারে ভাঙে? হাইড্রোজেন বন্ধনকে ভাঙা শুরু করলো। তারপর হচ্ছে আমাদের অতিমাত্রায় পেছনের দিকে পেঁচায় যাচ্ছিল, গাইডেজ বা ট্রপোআইসোমারেজ সেটা ঠিক করলো। এরপর এরা যেন আবার জোড়া না লাগে এই জন্য এদের গায়ে কে আইসা লাগে? এদের গায়ে আইসা লাগে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কি করে? এদের গায়ে এসে লাগে যে ভাই তোরা হচ্ছে খুব ভালো কাজ করতেছিস, আলাদা হয়ে গেছিস, ঝগড়াঝাটি করছিস, আর একসাথে জোড়া লাগিস না। এই কাজটা করে কে? এই কাজটা করে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এই কাজটা করে। এরপর যে জিনিসটা হয়, এরপর হয় কি? তার মানে এখানে হেলিকেজ কাজ করে ফেলছে, গাইডেজ কাজ করে ফেলছে, তারপর হচ্ছে তোমার এসএসবিপি কাজ করে ফেলছে। তারপর যে আসবে সে হচ্ছে যে এখন রেপ্লিকেশন শুরু হবে। এখন রেপ্লিকেশন শুরু হওয়ার জন্য এখানে একটা জিনিসকে লাগবে, তার নাম হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনকে লাগবে। তো ধরো এই যে আমাদের সূত্রকটা আছে, এই ডিএনএ রেপ্লিকেশন ফর্কটা খুলতেছে আস্তে আস্তে। রেপ্লিকেশন ফর্কটা যখন খুলতে যাবে, ধরো হচ্ছে এই প্রান্তটা হচ্ছে 3', এইটা 3'2, ধরো তাহলে এটা 5'। তার মানে এটা যদি আমাদের 5' হয়, এটা হচ্ছে 5' to 3'। সো একটা প্রান্ত 5' to 3', আর একটা প্রান্ত হচ্ছে 3' to 5' বললাম। এখন আমাদের যে তোমার ইয়াটা রয়েছে, কি জানি ওর নাম, যে প্রাইমারটা আছে, প্রাইমারটা কি? প্রাইমারটা হচ্ছে একটা শর্ট সিকোয়েন্স অফ আরএনএ, এটা হচ্ছে একটা প্রাইমার, দিস ইজ প্রাইমার। এটা কি? প্রাইমার। তো প্রাইমারের এটা হচ্ছে 5', এটা হচ্ছে 3'। 3'-এর একটা বৈশিষ্ট্য, 3'-এর সাথে কি থাকবে? 3'-এর সাথে একটা মুক্ত OH প্রান্ত থাকবে। 3'-এর সাথে একটা কি থাকবে? 3'-এর সাথে একটা মুক্ত OH প্রান্ত থাকবে। সো এখন তাহলে এই যে 5' to 3' যে প্রাইমারটা আছে, এটা ধরে এই জায়গায় এসে যুক্ত হলো, তাহলে এই যে আমাদের রেপ্লিকেশন ফর্কটা আছে, এই রেপ্লিকেশন ফর্কের ধরে এই জায়গায় এসে আমাদের প্রাইমারটা যুক্ত হলো। প্রাইমারের তো এখানে 5' ছিল, প্রাইমারে এখানে 3' আছে। সো এই জায়গায় আমাদের হচ্ছে যে প্রাইমারটা এসে বসলো, প্রাইমারটা এখানে এসে বসলো, কোনো সমস্যা নেই, প্রাইমার ভাই এখানে এসে বসছে, ঠিক আছে? প্রাইমারটা এখানে বসছে। আর এই প্রাইমারটা কোথায় বসবে? তাহলে যে 5' to 3' যে প্রাইমারটা আছে এখানে কোথায় বসবে? এখানে বসবে হচ্ছে ধরো একটাও তো 3' কথা, আচ্ছা ধরো এটাকে ছোট ধরি, এতটুকু ধরি, ঠিক আছে? এতটুকু ধরলাম, এতটুকু ধরি যে এটা 3', এটা 5', এখানে ধরো 5', এটা একটু বড় আছে, ধরো এটা 5', এটা হচ্ছে 3'। ওকে, তো এখন এই প্রাইমারটা কোথায় যুক্ত হবে? এই প্রাইমারটা যুক্ত হলে তো ও তো 5' to 3', তার মানে যুক্ত হতে হলে এই জায়গায় যুক্ত হতে হবে, এই জায়গায় যুক্ত হতে হলে 5', আর এখানে হচ্ছে 3', ঠিক আছে?
তো এখন তাহলে ওরা দুজন এভাবে দুই জায়গায় যুক্ত হলো, যে প্রাইমার যেটা আছে শর্ট সিকোয়েন্স অফ আরএনএ, তার একটা প্রান্ত হচ্ছে 5 প্রাইম, একটা প্রান্ত 3 প্রাইম। 5 প্রাইম যুক্ত হইতে হলে অবশ্যই 3 প্রাইমের সাথে যুক্ত হবে, 3 প্রাইমে অবশ্যই 5 প্রাইমের সাথে যুক্ত হবে। সো দুইটা প্রাইমার যুক্ত হয়েছে। প্রাইমার যখন যুক্ত হবে, প্রাইমার যুক্ত হওয়ার সাথে সাথে প্রাইমার যখন যুক্ত হবে, প্রাইমার যুক্ত হওয়ার সাথে সাথে আমাদের রেপ্লিকেশন স্টার্ট হয়ে যায়। তখন এই যে মুক্ত OH প্রান্তটা আছে প্রাইমারের ভেতর, এই মুক্ত OH প্রান্তগুলোকে নিউক্লিওটাইড আকৃষ্ট করা শুরু করে। কে আকৃষ্ট করা শুরু করে? নিউক্লিওটাইড আকৃষ্ট করা শুরু করে। সো নিউক্লিওটাইড আকৃষ্ট করতেছে, খুব ভালো কথা। তো এইটা যেটা হচ্ছে আমার 5 প্রাইম টু 3 প্রাইম রয়েছে, এই স্ট্র্যান্ডটা দেখো, যেটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ড, সেই স্ট্র্যান্ডের সাথে 5 প্রাইম টু 3 প্রাইম সুন্দর মতো লেগে গেছে। 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ড যেটা, সেটার সাথে 5 প্রাইম টু 3 প্রাইম প্রাইমার সুন্দর মতো লেগে গেছে। এখন রেপ্লিকেশন তো আর এতটুকু জায়গায় থামবে না, আস্তে 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 খুলতে থাকবে। তার মানে রেপ্লিকেশন ফর্কটা এখন এতটুকু ছিল, রেপ্লিকেশন ফর্কটা একটু পর আরো এতটুকু বড় হয়ে গেছে, আরো এতটুকু বড় হয়ে গেছে রেপ্লিকেশন ফর্ক। সো রেপ্লিকেশন ফর্ক এই বিশাল বড় হয়ে গেল। এখন ও তো যাবে এদিকে, তাই না? ও এদিকে যাবে, তার মানে ধর ও এ পর্যন্ত এতটুকু নিউক্লিওটাইড যুক্ত করলো, আর ও এদিকে যেতে থাকবে, নিউক্লিওটাইড 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 যুক্ত হতে থাকলো ও। কিন্তু ও তো দেখলো যে ওর তো এদিকে যাওয়ার জায়গা নেই, ও কি করবে? দেখছে যে এতটুকু আবার খুলছে, এতটুকুর মধ্যে আবার একটা প্রাইমার এসে যুক্ত হবে। এটা যেহেতু হচ্ছে আমাদের 3 প্রাইমে আছে, এখানে এসে আবার একটা প্রাইমার যুক্ত হবে, এই 5 প্রাইম 3 প্রাইম OH। তার মানে খেয়াল করে দেখো, এই স্ট্র্যান্ডটা যত খুলতে থাকবে, এই স্ট্র্যান্ডটা যত খুলবে, যত বড় হবে এই স্ট্র্যান্ডটা, তত কি হবে? ও আটকায় যাবে। এই দিকে তো বড় হচ্ছে, কিন্তু ওর 3OH প্রান্তটা কি বিপরীত দিকে না? ওর ক্ষেত্রে কি OH প্রান্তটা যেদিকে খুলতেছে সেই দিকে, আর ওর OH প্রান্তটা কি যেদিকে আমার প্যাচ খুলতেছে না তার বিপরীত দিকে। তার মানে কি আবার খুললে আবার এখানে একটা প্রাইমার লাগবে 5 প্রাইম টু 3 প্রাইম। সো ওর কি করা লাগতেছে? এই জায়গায় যে স্ট্র্যান্ডটা তৈরি করতেছে, এখানে প্রাইমার বারবার বারবার যুক্ত হওয়া লাগতেছে, আর এখানে একবার যে প্রাইমার যুক্ত হয়েছে, এই একবার প্রাইমার যুক্ত হওয়ার ফলে এইটা এই বরাবর যাচ্ছে, কারণ এর যে মুক্ত OH প্রান্তটা আছে, এই OH প্রান্তটা যে বরাবর আমার হাইড্রোজেন বন্ধন ভাঙতেছে সেই বরাবর সিনক্রোনাইজ করছে, বা ওটা অপোজিটে। তার মানে ও সরাসরি চলে যাচ্ছে সহজে। তার মানে ওকে এই জন্য আমরা কি বলবো? লিডিং স্ট্র্যান্ড বলবো। তার মানে লিডিং স্ট্র্যান্ড কোনটা হবে? DNA 3 প্রাইম টু 5 প্রাইম যে স্ট্র্যান্ডটা থাকবে তাকে আমরা বলবো লিডিং স্ট্র্যান্ড। আবার বুঝাবো এই জিনিস, একবার না আবার বুঝাবো। আর এই যে এটা যেটা এরকম বারবার বারবার আটকায় যাচ্ছে, যেটা সামনে গেলেই তার প্রাইমার পিছে পড়ে যায়, মানে ওর প্রাইমারটাকে দেখো যে এই জায়গায় রেপ্লিকেশন ফর্ক ছিল, ওর প্রাইমার ঠিকঠাক ছিল, কিন্তু খুইলার সামনে আগায় গেছে, তখন এই রেপ্লিকেশন ফর্ক পিছায় গেছে। সো যত সামনের দিকে যাবে এই 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ডের রেপ্লিকেশন ফর্কটা পিছায় যাবে, আমার ল্যাগিং পিছায় যাচ্ছে। এই জন্য এই স্ট্র্যান্ডটাকে আমরা কি বলি? ল্যাগিং স্ট্র্যান্ড বলি। তার মানে আমাদের দুইটা স্ট্র্যান্ড, একটা হচ্ছে যে একটা প্রাইমার যুক্ত হইলেই হয়েছে, সে ধুপ 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 চলে যাবে, এটাকে আমরা বলবো লিডিং স্ট্র্যান্ড। আর যেটার মধ্যে একটা প্রাইমার যুক্ত হলে চলবে না, সে হচ্ছে যত সামনের দিকে যাবে তত বিপদ বাড়বে, তাকে আমরা বলবো ল্যাগিং স্ট্র্যান্ড। আসলে এই জিনিসটা আবার বুঝি আমরা। তো এই হচ্ছে যে আমাদের একটা ডিএনএ এর ভেতর প্যাচ, আমরা হচ্ছে এতটুকু পর্যন্ত একটা প্যাচ দিলাম, আমাদের হেলিকেজ এনজাইম কাজ করতেছে, হেলিকেজ এনজাইম এখান থেকে স্টার্ট করছে, হেলিকেজ, ঠিক আছে? এখান থেকে ধরো রেপ্লিকেশন শুরু হয়েছে, এটা হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন কিন্তু চলতেছে। তো হেলিকেজের মিশন এদিক থেকে চলতেছে, হেলিকেজ এদিকে যাবে অলওয়েজ। ধরো এটা হচ্ছে যে 3 প্রাইম, এটা হচ্ছে 5 প্রাইম প্রান্ত, এখানে 5 প্রাইম, এটা 3 প্রাইম প্রান্ত। সো এইদিকে পুরাটাই তো 5 প্রাইম না, তার মানে হচ্ছে এইদিকে পুরাটাই হচ্ছে আমাদের 5 প্রাইম, এদিকে 3 প্রাইম প্রান্ত খুলতে আছে। এখন হচ্ছে যে রেপ্লিকেশন কোথা থেকে হবে সে বুঝতে পারতেছে না। রেপ্লিকেশন স্টার্ট হওয়ার জন্য এখানে একটা কি যুক্ত হতে হবে? প্রাইমার যুক্ত হতে হবে। দিস ইজ প্রাইমার, এটা 5 প্রাইম, এটা 3 প্রাইম, এখানে কি থাকে? 3OH প্রান্ত থাকে প্রাইমারের ক্ষেত্রে। সো প্রাইমারে এই 3OH প্রান্তটা তাহলে কি হবে? এই দিকে আমাদের হচ্ছে এই প্রাইমারটা যুক্ত হলো 5 প্রাইম টু OH 3 প্রাইম, আর এই প্রাইমারটা যুক্ত হবে কোন দিকে? এই প্রাইমারটা যুক্ত হবে এই জায়গায়, ধরো হচ্ছে 5 প্রাইম 3 প্রাইম OH। সো রেপ্লিকেশন যখন স্টার্ট হয়ে যাবে তখন কি হবে? এই OH এর দিকে নিউক্লিওটাইডগুলো আকৃষ্ট হবে। সো নিউক্লিওটাইডগুলো এই OH এর দিকে যুক্ত হচ্ছে, নিউক্লিওটাইডগুলো এই OH এর দিকে যুক্ত হচ্ছে। সো নিউক্লিওটাইডগুলো এই
নিউক্লিওটাইডগুলো এই OH এর সাথে যুক্ত হচ্ছে। সো এই নিউক্লিওটাইডগুলো এই OH এর সাথে যুক্ত হলে তার মানে দেখো এইখানে প্রাইমারটা বসার ফলে এই নতুন যে স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে সে এই দিকে বাড়তেছে, মানে হেলিকেজ যেদিকে যাচ্ছে সে এই দিকে কাজ করতেছে। আর এই যে স্ট্র্যান্ডটা আছে এই স্ট্র্যান্ডটা কি করতেছে, এই স্ট্র্যান্ডটা বিপরীত দিকে কাজ করতেছে, হেলিকেজ যেতটুকু যাচ্ছে গেল। তো এতটুকু হেলিকেজ খোলা যদি থাকে সো ভালো, যে ও এতটুকু তৈরি করছে ও এতটুকু তৈরি করছে, কিন্তু কি হবে হেলিকেজ আমার সামনে আরও খুলবে। ধরো হেলিকেজ এনজাইমের ক্রিয়ার ফলে আরও স্ট্র্যান্ড খুলে গেল, আরও স্ট্র্যান্ড যখন খুলে গেল হাইড্রোজেন বন্ধন ভেঙে যে আমার ছাঁচ বা টেমপ্লেট আরো বড় হয়েছে। বড় হইলে তো ওর সমস্যা নেই, হেলিকেজ যেদিকে যাচ্ছে ও ওইদিকে যাচ্ছে। এখানে কি নিউক্লিওটাইড যুক্ত হতে থাকলো, নিউক্লিওটাইড যুক্ত হতে থাকলো, নিউক্লিওটাইড যুক্ত হতে থাকলো, তার মানে এই স্ট্র্যান্ডটা চলতেছে। বাট ও দেখবে আল্লাহ আমি তো এই জায়গায় আটকে গেছি, আমার তো আরেক এখানে তো আবার হচ্ছে 3 প্রাইম তৈরি হয়েছে নতুন, আমি তো ওদিকে যেতে পারতেছি না, তাহলে ওদিকে ফাঁকা তৈরি হয়ে যাবে না? তখন কি হবে এই জায়গায় আবার একটা হচ্ছে যে প্রাইমার চলে আসবে, তারপরে 5 প্রাইম টু 3 প্রাইম আরেকটা প্রাইমার যুক্ত হচ্ছে OH। তখন এই যে বাকি যে অংশটুকু আছে এই বাকি অংশের মধ্যে আমাদের কি তৈরি হয়, বাকি অংশের মধ্যে নিউক্লিওটাইড যুক্ত হয়। সো বাকি অংশে নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে। তো এতটুকু পর্যন্ত তাহলে 2টা প্রাইমার লাগলো। আবার যখন বড় হবে তখন আবার প্রাইমার লাগবে, আবার যখন বড় হবে এই স্ট্র্যান্ডে আবার প্রাইমার লাগবে। কারণ সমস্যা কি, সমস্যা হচ্ছে ও অপোজিট দিকে কাজ করতেছে, ওর ওয়েজটা অপোজিট দিক অফ হেলিকেজে কাজ করতেছে। তার মানে এই স্ট্র্যান্ডের কোনো সমস্যা পোহাইতেই হচ্ছে না, ও ওর লাইফে উত্তরোত্তর উন্নতি সাধন করতেছে। এই যে উত্তরোত্তর উন্নতি সাধন করতেছে এই জন্য কেন বলি লিডিং স্ট্র্যান্ড, আর ও উল্টা দিকে ঝামেলায় পড়ে গেছে। এই জন্য এই স্ট্র্যান্ডটাকে আমরা কি বলবো, ল্যাগিং স্ট্র্যান্ড বলবো। এটাকে আমরা কি বলবো, ল্যাগিং স্ট্র্যান্ড। ওর জীবনে খালি হচ্ছে ঝামেলা। তো দিস ইজ লিডিং স্ট্র্যান্ড, দিস ইজ ল্যাগিং স্ট্র্যান্ড। লিডিং স্ট্র্যান্ডটা তাহলে আমাদের কোনটা, একটা প্যারেন্ট ডিএনএ 3 প্রাইম টু 5 প্রাইম আমার লিডিং স্ট্র্যান্ড, কারণ কি রেপ্লিকেশন হয় 5 প্রাইম টু 3 প্রাইমে, আর প্যারেন্ট ডিএনএ 3 প্রাইম টু 5 প্রাইম এটা ল্যাগিং স্ট্র্যান্ড। এখানে তৈরি হয় হচ্ছে যে আমাদের এই ল্যাগিং, কারণ হচ্ছে যে এখানে আমাদের ভুল পথে উল্টা পথে কাজ করতেছে আমাদের। এই যে এতটুকু ধরো যে নতুন একটা ডিএনএ খণ্ড তৈরি হলো, এই ডিএনএ নতুন খণ্ডটাকে বলা হয় ওকাজাকি খণ্ড। ডিএনএ এই যে নতুন খণ্ড তৈরি হলো এই খণ্ডটাকে বলা হয় ওকাজাকি খণ্ড। ধরো এতটুকু পর্যন্ত আমার রেপ্লিকেশন স্টার্ট শেষ, এতটুকু পর্যন্ত আমার রেপ্লিকেশন শেষ। তার মানে এই ধরো একটা ওকাজাকি ফ্র্যাগমেন্ট, এটা একটা ওকাজাকি ফ্র্যাগমেন্ট, এই দুইটাকে আমরা কি বলতেছি, ওকাজাকি ফ্র্যাগমেন্ট। কেন এটাকে ওকাজাকি ফ্র্যাগমেন্ট বলতেছি, কারণ জাপানিজ বিজ্ঞানী ওকাজাকি এটা আবিষ্কার করছে, এবং আবিষ্কার করার সময় সে তার নামটা এই জায়গায় রেখে দিছে, তার নামটা কাউকে দেয়নি, ওকাজাকি ফ্র্যাগমেন্ট বলা হয়। তো এতটুকু পর্যন্ত হইল। এখন হচ্ছে যে আমার ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 1 এসে কি করবে, ধরো রেপ্লিকেশন এতটুকু পর্যন্ত হেলিকেজ এনজাইমের খোলা শেষ। এখন ডিএনএ পলিমারেজ 1 আসবে, ডিএনএ পলিমারেজ 1 এসে বলবে যে না অনেক হয়েছে, আরএনএ তুমি অনেক থাকছো আমার সাথে, তোমাকে আর থাকতে দিব না, আমি এখানে নাইট্রোজেনাস বেস যুক্ত করব। সো ডিএনএ পলিমারেজ নাইট্রোজেনাস বেস এখানে যুক্ত করে দেয়। সো এখানে নাইট্রোজেনাস বেস যুক্ত হলো, এটাকে সরাই দিয়ে নাইট্রোজেনাস বেস যুক্ত হলো, নাইট্রোজেনাস বেস যুক্ত হলো। এখন হচ্ছে এই যে মাঝখানে যে কি থাকে, সো দেখা যায় আমাদের 2টা খণ্ড এখনো থেকে যায়, এবং 2টা খণ্ডের মাঝখানে এখানে একটা গ্যাপ থেকে যায়। 2টা খণ্ডের মাঝখানে এখানে একটা কি থাকে, এখানে একটা গ্যাপ থাকে। এই যে গ্যাপটা থাকে এই গ্যাপটা পূরণ করার জন্য একটা এনজাইম লাগে, তাকে বলি লাইগেজ এনজাইম। তাকে কি এনজাইম বলি, এই গ্যাপ পূরণ করার জন্য একটা এনজাইম লাগে, তাকে আমরা বলি লাইগেজ এনজাইম বলি। আবারও বলি, একটা ডিএনএ ধরো এই হচ্ছে আমাদের একটা ডিএনএ, এই ডিএনএর মধ্যে হাইড্রোজেন বন্ড ছিল, এই হাইড্রোজেন বন্ডগুলাকে ভাঙতে সাহায্য করে একটা এনজাইম যার নাম হেলিকেজ এনজাইম। হেলিকেজ এনজাইম এই হাইড্রোজেন বন্ধনগুলোকে ভাঙে। হাইড্রোজেন বন্ধন ভাঙার পর পেছনে যেন অতিমাত্রায় পেঁচিয়ে না যায় সেজন্য একটা এনজাইম কাজ করে যার নাম ট্রপোআইসোমারেজ বা গাইডেজ। এরপর আমাদের এখানে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন প্রত্যেকটা স্ট্র্যান্ডকে আলাদা রাখতে সাহায্য করে। সো আমাদের 2টা স্ট্র্যান্ড তৈরি হয়ে গেল, ধরো এতটুকু পর্যন্ত 2টা স্ট্র্যান্ড তৈরি হয়ে গেল। এই এতটুকু পর্যন্ত 2টা স্ট্র্যান্ড যখন তৈরি হয় তখন একটা থাকে 3 প্রাইম টু 5 প্রাইম আর একটা থাকে 5 প্রাইম টু 3 প্রাইম। তারা বুঝতে পারে না, তারা দিশা পায় না কিভাবে রেপ্লিকেশন শুরু করবে, তখন তাদের আলোর পথ দেখাইতে চলে আসে প্রাইমার। প্রাইমার যে আছে, প্রাইমার হচ্ছে আলোর পথের দিশারি। প্রাইমারটা হচ্ছে আমার কি, আলোর পথের দিশারি। প্রাইমারটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম দিকে যায়। সো প্রাইমারটা 5 প্রাইম টু 3 প্রাইম দিকে যদি প্রাইমার যাতায়াত করে, 5 প্রাইম টু 3 প্রাইম দিকে কে যাচ্ছে, প্রাইমার যাচ্ছে। সো প্রাইমারটা ঠিক তেমনি তার মতোই যুক্ত হবে, যেখানে হচ্ছে 3 আছে, যেখানে হচ্ছে 5 আছে সেভাবে যুক্ত হবে। যুক্ত হলে প্রাইমারে 3
3 নম্বর প্রান্তে মুক্ত OH থাকে। সো এই OH-টা নিউক্লিওটাইডগুলোকে আকৃষ্ট করে। সো নিউক্লিওটাইডগুলো তাদের সাথে যুক্ত হতে থাকে। সো যত হেলিকেজ ভাঙতে থাকবে তত এই 5' to 3' বড় হতে থাকবে। কিন্তু এই স্ট্র্যান্ডটায় ঝামেলা দেখা যায় যে এই প্রাইমারটা তো এখানে আটকে গেছে, এখানে তো অনেকগুলো নিউক্লিওটাইড নতুন নতুন সৃষ্টি হবে। সো তখন এই নিউক্লিওটাইডগুলোকে আকৃষ্ট করার জন্য নতুন একটা প্রাইমার যুক্ত হয়। সো এই স্ট্র্যান্ডটা খুব দুর্দশায় ভোগে রেপ্লিকেশন করতে গেলে, যেহেতু সে দুর্দশায় ভোগে এই জন্য একে বলে ল্যাগিং স্ট্র্যান্ড, আর যেহেতু ও দুর্দশায় ভোগে না এই জন্য আমরা একে বলি লিডিং স্ট্র্যান্ড বলে। সো দিস ইজ লিডিং অ্যান্ড ল্যাগিং স্ট্র্যান্ডের ব্যাপার। এবং ল্যাগিং স্ট্র্যান্ডের ছোটো 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 খণ্ড তৈরি হয়, সেই খণ্ডগুলোকে বিজ্ঞানী ওকাজাকি, জাপানিজ বিজ্ঞানী ওকাজাকি প্রথম দেখতে পায়, তার নাম অনুযায়ী দেয় ওকাজাকি খণ্ড। এবং রেপ্লিকেশন শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর ডিএনএ খুব খুশি, কিন্তু হঠাৎ করে দেখলো যে ডিএনএর মধ্যে আরএনএ রয়ে গেছে, কি আরএনএ প্রাইমার। তখন ডিএনএ পলিমারেজ 1 এসে বলে যে আরএনএ প্রাইমার ভাই তুমি অনেক থাকছো, এবার আমার এখান থেকে চলে যাও। সো আরএনএ প্রাইমার চলে যায়। সো আরএনএ প্রাইমার যখন চলে যায়, চলে যাওয়ার পর দেখা যায় এই ল্যাগিং স্ট্র্যান্ডে ওকাজাকি খণ্ডগুলোর মাঝখানে একটু গ্যাপ থাকে, সেই গ্যাপটা পূরণ করতে হবে। পূরণ করার জন্য একটা এনজাইম কাজ করে, সেই এনজাইমের নাম লাইগেজ এনজাইম। লাইগেজ এনজাইম গ্যাপটা পূরণ করার পর আমাদের রেপ্লিকেশন কমপ্লিট হয়ে যায়। আশা করি রেপ্লিকেশন তোমরা বুঝতে পারছো, না বুঝলে কমেন্টে বলো, আবার বুঝাবো।